মিহিতার ব্যাকুলতা দেখে চৈত্রিকার হাঁপিয়ে যাওয়ার উপক্রম, কণ্ঠস্বর মলিন, নিষ্প্রভ। না, আর আমি তাকে সব বলবো, কিন্তু গাড়িতে না। তাহলে এখন সোজা আমার বাসায় গিয়ে বলবি। কিন্তু আমি আন্টিকে ম্যানেজ করে নেব, তোকে আজ ছাড়ছি না আমি। যতক্ষণ না তোর কাছ থেকে সব না শুনবো আমার ঘুম আসবে না, আর আমি আমার ঘুম হারাম করতে একদম রাজি না। এতটুকু বলে সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়লো মিহিতা। তারপর সুর টেনে গাইতে লাগলো, আমি ঘুম ভালোবাসি রে, ঘুম ভালোবাসি রে। স্টপ মিহিতা, ডিসগাস্টিং সুর তোর। মিহিতা অট্ট হাসিতে ফেটে পড়ার মাঝেই গাড়ি থেমে গেল। চৈত্রিকা চিন্তিত স্বরে ড্রাইভারকে জিজ্ঞেস করে, কি হয়েছে? সামনে জ্যারিন ম্যাম। চৈত্রিকা হতবিহ্বল কণ্ঠে বলে উঠল, জ্যারিনকে? সাথে সাথে একটা মেয়েলি কর্কশ কণ্ঠ শুনতে পেল, এই মেয়ে বেরিয়ে আসো। মিহিতা ও চৈত্রিকার দুজনের দৃষ্টি মেয়েটার মুখশ্রীতে। চৈত্রিকা তুখর দৃষ্টিতে তাকালো। মেয়েটাকে চিনতে একটুও সময় লাগেনি তার। অনতিবিলম্বে গাড়ি থেকে বেরিয়ে পড়ল সে। জেরিনের চোখ থেকে যেন অগ্নি ঝরছে। তখন যাওয়ার সময় চৈত্রিকাকে ভালো করে খেয়াল না করলেও পরক্ষণে টনক নড়ে তার। গাড়ি ঘুরিয়ে ব্যাক করে আসে, গেটের কাছে অপেক্ষা করে চৈত্রিকার বের হওয়ার জন্য। যখন যখন দেখলো ওরা সাফারাতের গাড়ি করে যাচ্ছে, তখন দ্রুত বেগে গাড়ি চালিয়ে আটকায় ওদের। চৈত্রিকা গলার স্বর নরম করে বলল, কিছু বলবেন? জেরিন ক্রুদ্ধ স্বরে বলল, তোমার লজ্জা নেই? নির্লজ্জ অসভ্য মেয়ে, স্লাট একটা। সাহস কি করে হয় আবারও ওই বাড়িতে পা রাখার? নাকি এক থাপ্পড়ে খেয়ে শিক্ষা হয়নি তোমার? বস্তির মেয়ে কোথাকার। কথাটা বলে হাত উঠিয়ে চপেটা ঘাত করতে উদ্ধত হয় জেরিন। চৈত্রিকা হাতটা চেপে ধরে শক্ত করে চোখ বুজে ফেলল। স্ল্যাট? তাকে স্ল্যাট বলে সম্বোধন করলো এই মেয়ে? রাগে ক্ষোভে কাঁপতে লাগে চৈত্রিকার সম্পূর্ণ দেহ। সে চাইলেই এখন এই মেয়ের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে পারে তাকে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে। নিজেকে সামলে প্রতিবাদ করে বলে ওঠেন, আমার গাল সরকারি না, যখন মন চাইবে আঘাত করবে, থাপ্পড় মারবে। আর একটা কথা, আমি বস্তির মেয়ে না বা স্লাট নই। তোমার চিন্তা ভাবনা ব্যবহার বস্তির মানুষের চেয়েও, পতিতাপল্লীর পতিতাদের চেয়েও নিকৃষ্ট। জেনে রাখো, আমি নিজ থেকে ওই বাড়িতে পা রাখিনি। সাফারাতের আহ্বানেই রেখেছি, অনুমতি পেয়েছি বলেই রেখেছি। তুমি তো আকুতি মিনতি করে অনুমতি পেতে ব্যর্থ। কথাটা বলে ঝাড়ি মেরে জেরিনের হাতটা সরিয়ে দিল চৈত্রিকা। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে জেরিন, চোখ মুখ তীব্র লাল হয়ে আছে। চৈত্রিকাকে ভস্ম করে দিতে পারলে যেন মনে আনন্দ পাবে সে। দাঁতে দাঁত পিষে বলল, সাফারাতের সাথে আমার ভবিষ্যৎ জুড়ে আছে। তোমাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, আমার নানু সাফারাত আর আমার বিয়ের কথা দিয়েছে, খুব শীঘ্রই হবে। সাফারাত কখনো ফেলতে পারবে না নানুর কথা। তাই ভুলেও ওর দিকে হাত বাড়ানোর চেষ্টা করবে না। করার আগে নিজের যোগ্যতা দেখে নিবে। মুহূর্তে চৈত্রিকার ভিতরটা দুমড়ে মুচড়ে যেতে শুরু করে। মিহিতাও করুণ চোখে তাকায়। চৈত্রিকার গলায় কথাগুলো আটকে আসছে। জেরিনের দিকে তাকিয়ে মান হেসে বলল, সাফারাত আমার কাছের মানুষ। কাছের মানুষ মানে প্রেমিক নয়, বন্ধু, শুধুই বন্ধু। তার ঊর্ধ্বে কিছুই না। বাকি রইল যোগ্যতা। আমার যোগ্যতা তোমার থেকেও বেশি, কারণ আমি সুন্দর আচরণ করতে শিখেছি, যার অভাব তোমার মধ্যে আছে। সুন্দর আচরণবিহীন কেউই পারফেক্ট হয় না। কথাগুলো বলে তড়িৎ গতিতে গাড়িতে গিয়ে বসলো চৈত্রিকা। উপস্থিত মানুষের দৃষ্টির অগোচরে এক ফোঁটা নোনতা জল গাল ভিজিয়ে দিল। মনে মনে এই বলে নিজেকে সান্ত্বনা দেয়, জীবন কঠিন, কঠিন জীবনে সকল কিছু মেনে নিয়ে বাঁচাতেই শান্তি। কিন্তু সেই শান্তিতে সুখ নেই। 10 জনের মুখে হাসি ফোটাতে যদি একজনের সুখ বিসর্জনের তালিকায় উঠে যায়, তবুও কষ্ট নেই। এইটাই তো গর্বের বিষয়। সে একজন তুই চৈত্র। তোর নিজেকে নিয়ে গর্ব করা উচিত। মা, মিম, বাবা শান্তিতে থাকুক, এতেই তোর শান্তি। জেরিন রাগে আক্রোশে ফেটে পড়ল। গাড়িতে উঠে মোবাইল বের করে কল দেয় সাফারাতের দাদিকে। রিসিভ হতেই অশ্রুসিক্ত কণ্ঠে মেকি কান্নার ভান করে বলে ওঠে, নানুমণি, 1 সপ্তাহের মধ্যে আমি সাফারাতের বউ হতে চাই। স্লাট বুঝিস তুই? বুঝবি না কেন? তুই নিজেই তো এই কাতারে। কয়বার গিয়েছিলি বয়ফ্রেন্ডের সাথে রুম ডেটে? 4 বার হবে না? রাগে থরথর করে কাঁপছে সাফারাতের কণ্ঠনালী, চোয়াল শক্ত, চোখ দুটো রক্তাক্ত লাল,
ফর্সা মুখ ছেয়ে আছে রক্তিম আভা। জেরিন গালে হাত দিয়ে কেঁদে যাচ্ছে ফুপিয়ে। রেস্টুরেন্টের সবাই ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে, যেন কোনো সার্কাস চলছে। ফ্রিতে লুফে নিচ্ছে মজা আনন্দ। পাশে দাঁড়িয়ে আছে জেরিনের বয়ফ্রেন্ড, চিকন রোগা ছেলেটা, সুঠাম বলিষ্ঠ। সাফারাতের ক্রোধ দেখে ভয়ে সেটে আছে, গলা শুকিয়ে কাঠ, পালিয়ে যাবারও জো নেই। চৈত্রিকাকে অপমান করে বয়ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে দেখা করতে আসে জেরিন। ড্রাইভার চৈত্রিকাদের মিহিতার বাড়ির সামনে নামিয়ে দিয়ে সাফারাতকে কল দেয়। জেরিনের করা সমস্ত কর্মকাণ্ড খুলে বলে সাফারাতকে। সব শুনে নিঃসন্দেহে কল কেটে দেয় সাফারাত। দিহানকে কল করে জানায় জেরিন ঢাকা শহরের যে প্রান্তেই থাকুক তাকে যেন লোকেশন সেন্ড করা হয়। সাফারাতের ঠান্ডা স্বর হজম করতে পারেনি দিহান। উৎকণ্ঠা হয়ে অনেকবার জিজ্ঞেস করে সাফারাতের কাছ থেকে কিছুই জানতে পারেনি। ব্যর্থ হয়ে জেরিনের নাম্বার ট্র্যাক করে লোকেশন পাঠিয়ে দেয় সাফারাতকে। সাফারাত ততক্ষণে বনানী পৌঁছে গেছে। রেস্টুরেন্টে ঢুকেই টেনে চেয়ার থেকে তুলে জেরিনকে। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই সাফারাতের বলিষ্ঠ হাতের থাবা পড়ে যায় গালে। ব্যথায় কুকড়ে যায় জেরিন। মুখের আদল বদলে যায় সম্পূর্ণরূপে। গালে লাল আস্তরণ। সেই বিষাক্ত যন্ত্রণায় এখনও টনটনিয়ে উঠছে গালটা। তীব্র রাগ হচ্ছে তার, কিন্তু তা সাফারাতের রাগের কাছে একদম ফিকে, নিতান্তই নগণ্য। সাফারাত চেয়ার টেনে বসলো। টেবিল থেকে এক গ্লাস পানি উঠিয়ে খেয়ে নিল গটগট করে। মাথা দুদিকে নাড়িয়ে রাগ কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টায় লেগে গেল। কিছু সেকেন্ড অতিবাহিত হতেই বুঝতে পারে এই রাগ কমার নয়, তীব্র এই রসানল যে বক্ষস্থলের যন্ত্রণার সাথে আষ্টে পিষ্টে জড়িত। হ্যাঁ, তার যন্ত্রণা হচ্ছে। প্রবল যন্ত্রণায় ছটফট করছে প্রশস্ত বুকখানি। ঠেলে চেয়ারটা সরিয়ে দাঁড়িয়ে পড়ল। রাগে লাথি দিয়ে ফেলে দিল তা। রেস্টুরেন্টের মালিক ভয়ে কিছুই বলতে পারছেন না। তাছাড়া প্রথমবার যখন আটকাতে এসেছে, সাফারাত সাফ সাফ জানিয়ে দিয়েছে, আপনাদের রেস্টুরেন্টের রেপুটেশন নষ্ট হবে না, যতটা লস হবে তার চেয়ে দ্বিগুণ পেমেন্ট করে যাব আমি, কিন্তু বাধা দেওয়া পছন্দ করব না একদম। সাফারাত ক্ষীণ এগিয়ে এলো, জেরিনের সামনে দাঁড়ালো, হিসিয়ে বলে উঠল, কী ভেবেছিস বাহিরের রং লীলায় মেতে থাকবি আর রাতের গভীরে আমার বউ সেজে আমাকে বিনোদন দিবি? জেরিনের মাথা নত হয়ে গেল, ঝা ঝা করে উঠল কান দুটো। সে ভাবতেই পারেনি সাফারাত কখনো এত জঘন্য কথা বলে বসবে। নতমস্তক দেখে তার ছেলের হাসি হাসল সাফারাত। ক্রুদ্ধ গলায় 15 বার বলল, তোরা মা মেয়ে মিলে ভেবেছিলি আমায় বিয়ে করে আমার টাকায় আরামায়েশ করবি, বাহিরে বয়ফ্রেন্ড পুষবি, আবার সবাইকে দেখিয়ে বেড়াবি তো সুদর্শন হাজবেন্ড আছে, এটাই তো? চকিতে মাথা তুলে তাকালো জেরিন। অত্যাধিক ভয় এসে হানা দিল আখিদয়। সাফারাত কি করে জানলো এসব তো নিজেদের বাড়ি ব্যতীত অন্য কোথাও আলোচনা করেনি সে ও তার মা। জেরিনের মা মৌসুমী বেগম জেরিনকে বুঝিয়েছে সাফারাতকে বসে আনতে যেন সাফারাতের সমস্ত সম্পদের মালিক হতে পারে। তাছাড়া সাফারাতের সুঠাম দেহ, লোক, সব কিছুর প্রতি প্রবল আকর্ষণ জেরিনের। এমন সুদর্শন একটা স্বামী কি বা না চায়, জেরিনও চায়, কিন্তু শত চেষ্টা করেও অক্ষম সে সাফারাতকে ভাগে আনতে। আর আজ তো সকল চেষ্টাই সেগুড়ে বালি। কিন্তু একটা বিষয় কোনো মতেই মস্তিষ্কে ঢুকছে না সাফারাত। এসব জানলো কি করে? জেরিন সাফারাতের অধর কার্নিশে দুর্বোধ্য হাসি দেখতে পেল। এই মুহূর্তে সাফারাতকে ভয়ঙ্কর এক মানব মনে হচ্ছে তার। দুর্দান্ত এক ছেলে, যে কিনা কিশোর বয়সে অনেক কিছু সহ্য করে আজ অব্দি এসেছে। সাফারাত হিমশীতল কণ্ঠে আস্তে করে বলে উঠল, স্লাট চৈত্র না, স্লাট তো তুই। চৈত্র পবিত্র, ওর গায়ে কলঙ্ক ঢেলে দেওয়ার চেষ্টা করলে তোর দেহের খণ্ডাংশ খুঁজে পেতে অনেক বেগ পেতে হবে তোর পরিবারের। আমি একদমই ভালো না, সামলে থাকিস। জেরিন ফাঁকা ঢোক গিলল। যেই মেয়েকে প্রথম সবার সামনে চিনে না বলে প্রত্যাখ্যান করে, তার জন্য এত টান সাফারাতে। তার উপর চৈত্রিকা বলল ওরা দুজন ফ্রেন্ড। সামথিং ইজ ফিশি। জেরিনের কাছে অন্যরকম ঠেকছে সব কিছু। ছোট নয় যে কিছু বুঝবে না, কয়েকদিন আগে অনার্সের পাঠ চুকিয়েছে সে। বয়সে সাফারাতে 2-1 ছোট। সামান্য একটা মেয়ের জন্য মেরে ফেলার হুমকি। জেরিনের চোখ থেকে ঘৃণায় জল গড়াচ্ছে। সাফারাতের হুমকিতে দমে গেলেও চৈত্রিকাকে ধ্বংস করে দেবার ইচ্ছে নিঃশেষ হয়নি। সাফারাত রোষপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো, আঙুল উঁচিয়ে বলল, তোর মতো হাজারটা সুন্দর রূপে কলঙ্কনি মরে গেলেও আমার কিছু যায় আসে না, কিন্তু চৈত্র তোর দ্বারা আঘাত পেলে খুন করতে দ্বিধাবোধ করব না। লাস্ট ওয়ার্নিং। ওই মেয়ের জন্য তোমার এত টান কেন? জেরিনের গলা কাঁপছে, তবুও চৈত্রিকার প্রতি রাগ চেপে রাখতে পারল না।
সাফারাত চলে যেতে নিয়েও ঘাড় বাঁকিয়ে তাকালো। মাইন্ড ইউর ইন বিজনেস। মিহিতা পরনের কাপড় পাল্টে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। জানালার ধারে মন বনা হয়ে দাঁড়িয়ে থাকা চৈত্রিকার দিকে তাকিয়ে বুকটা আর্তনাদ করে উঠল তার। মেয়েটা বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে। কাছের মানুষের সান্নিধ্য হারিয়ে গুমড়ে গুমড়ে নিঃশ্বাস নিচ্ছে প্রতি মুহূর্তে। হয়তো সময়ও গুণে কবে মুক্ত হবে সকল দায়বদ্ধতা, সকল কষ্ট হতে। অস্ফুট স্বরে ডাকলো মিহিতা, চৈত্র। চৈত্রিকা ফিরে তাকালো না, দৃষ্টি দূরের অন্ধকারে নিবদ্ধ। ভেজা কণ্ঠে বলল, বল, তুই কি কাঁদছিস চৈত্র? এমন শোনাচ্ছে কেন কণ্ঠস্বর? চৈত্রিকা নিজেকে ধাতস্থ করে নিল, মুখে শুকনো হাসি ফুটিয়ে বলল, কাঁদছি না, বাসায় যাব। চৈত্রিকা যে মিথ্যে বলছে তাও স্পষ্ট। পা বাড়িয়ে কাছে যেতে নিবে, বিছানার উপর পড়ে থাকা ছোট্ট ফোনটা বেজে উঠল সশব্দে। চৈত্রিকা ঝটপট ঘাড় ঘুরিয়ে চাইল। মিহিতা কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছে স্ক্রিনে। চৈত্রিকা দ্রুত গতিতে হেঁটে আসলো। মা কল দিয়েছে বোধহয়, যেতে হবে, অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে মিহি। আন্টির কল না চৈত্র, স্যারের কল। কর্ণকুহরে মিহিতার স্বর হুড়মুড় করে প্রবেশ করতেই চৈত্রিকার হৃৎস্পন্দন থেমে যেন থমকে গেল। মিহিতার দিকে না তাকিয়েই মোবাইলটা হাতে তুলে নেয়। স্ক্রিনে সাফারাতের নাম জলজল করছে। রিসিভ করে কানে দিতেই শুনতে পেল চেনা পরিচিত সেই গম্ভীর স্বর। চোখের পলকে থমকে যাওয়া হৃৎস্পন্দন স্পন্দিত হতে লাগলো দ্বিগুণ হারে। নিচে আসুন, আমি মিহিতাদের বাসায়। ওদের বাসার নিচেই দাঁড়িয়ে আছি আমি, জলদি আসুন। এক প্রকার আইস দিয়েই কলটা কেটে দিল সাফারাত। চৈত্রিকাকে একটা শব্দ উচ্চারণের সুযোগটুকুও দেয়নি। মিহিতা প্রশ্ন সুযোগ দৃষ্টি মেলে ধরতেই চৈত্রিকা ব্যাগটা হাতে তুলে নিল। পা বাড়াতে বাড়াতে তাড়াহুড়ায় বলল, নিচে সাফারাত অপেক্ষা করছেন, আমার যেতে হবে মিহি। তুই স্যারের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারিস না, তাই না চৈত্র? চৈত্রিকা থামলো, ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো। নিজের দুর্বলতা স্বীকার করে বলে, একদমই থাকতে পারি না, আসি এখন। তুই কি জানিস তুই পাগলের মতো ভালোবেসে ফেলেছিস স্যারকে? তোর এই কান্নার কারণ এই মেয়ের অপমান নয়, বরং স্যারকে আবারও হারিয়ে ফেলার ভয়ে কাঁদছিস তুই। মিহিতা শেষের কথাগুলো শুনল না চৈত্র। সে তো বেরিয়ে গেছে, ছুটে গেছে সাফারত নামক মানুষটার ভালোবাসার টানে। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাফারত। চৈত্রিকা তড়িৎ বেগে ছুটে এসে উপস্থিত হলো তার সামনে। জোরে জোরে শ্বাস ফেলছে, চোখ দুটো ফেলে ফুপে একাকার। কান্নার ফলে এমন অবস্থা হয়েছে যা বুঝতে বাকি নেই। চেহারায় বিধ্বস্ত ভাব। সাফারাতের বক্ষস্থলে কিছু একটা পিচ্ছে প্রখরভাবে। দীর্ঘশ্বাস ফেলে কিছুটা দূরত্বে অবস্থিত চৈত্রিকার দুহাত আঁকড়ে ধরে শক্ত করে। কিছু বুঝে ওঠার আগেই টেনে নিয়ে এলো একদম কাছে, অনেক অতি নিকটে। মাঝে কোনো দূরত্ব নেই, কিঞ্চিত ফাঁক নেই। চৈত্রিকা হক চুকিয়ে উঠল, ঘাবড়ে গেল। সাফারাতের বাহুতে আবদ্ধ তার নরম দেহখানি। আসম্বিকতায় শিরশির করে উঠছে সমস্ত শরীর। দূরে থাকলে যন্ত্রণা, কাছে থাকলে ভিতরের এলোমেলো অনুভূতিহীন ভীষণ পীড়া দেয় তাকে। তবুও দূরত্বের যন্ত্রণার চেয়ে সাফারাতের উষ্ণতায় যেন অঢেল শান্তি খুঁজে পায় চৈত্রিকা। 26 বছরের চৈত্রিকা তখন আবেগে ভেসে যায়। খুব বেশি করে চায় সাফারাতকে, মিশে যাওয়ার বাসনা। স্পৃহা জাগে শক্তপোক্ত প্রশস্ত এই বুকে। সাফারাত পিঠে আলতো করে হাত রেখে মলিন কণ্ঠে জিজ্ঞেস করলো, কাঁদলেন কেন আপনি চৈত্র? আমি এই কয়েকদিনে যতটুকু জানলাম আপনি খুব স্ট্রং, কিন্তু আজ মনে হচ্ছে আপনি বাচ্চাদের মতো কাঁদেন, খারাপ মানুষদের মতো কটূক্তিতে। কথা যেন চৈত্রিকার অসম্মানে আত্মসম্মানে বিঁধল। কটাক্ষ করে বলল, আমি তো কারো কটূক্তিতে কান্না করিনি। কারো কটূক্তিতে কান্নার মতো মন মানসিকতা এখন আর নেই। সহ্য করতে করতে এসব সয়ে গেছে। আমি তো আপনার। টনক নড়ে উঠল চৈত্রিকার। আবেগে ক্ষোভের তাড়নায় কি বলতে যাচ্ছিল সে? সাফারাত কি বলবে তাকে? আর এভাবে বেহায়ের মতো কেন পড়ে আছে সে সাফারাতের বুকে? তখন টানে তাল সামলাতে না পেরে বুকে আছড়ে পড়েছে। সাথে সাথে সরে আসা তো যেত। চৈত্রিকা সরে আসার চেষ্টা করল, কিন্তু সাফারাত বাঁধন শক্ত করে ফেলে। দৃষ্টি তার অনিমেষ অটল। সামান্য ঝুঁকে কপালে কপাল ঠেকিয়ে অসম্পূর্ণ বাক্যটা সম্পূর্ণ করে দেয়। আপনি আমার বিয়ের কথা শুনে কাঁদছিলেন, তাই তো? আর আপনি যে অন্য কারো বাগদত্তা হয়ে গেলেন। চৈত্রিকা চমকে উঠে নিজের হাতের দিকে তাকালো। সাফারাতের হাতের বাঁধনে আটকে আছে হাতটা। চোখের সামনে চকচক করছে স্বর্ণের আংটি। চৈত্রিকা কি বলবে ভেবে পাচ্ছে না। সাফারাতের বাহুতে বন্দি শরীরটা ক্ষীণ কাঁপছে তার। সাফারাত কি করে জানলো সে এখন অন্য কারো বাগদত্তা?
এই আংটিটা দেখেই কি আর এত অনায়াসে মনের কথা কি করে পড়ে নিল মানুষটা? কি করে বুঝলো চৈত্রিকার কান্নার কারণ? কত সহজে পূরণ করে দিল অসমাপ্ত বাক্য, না বলা কথাটুকু। আঙুলে শোভাময় আংটিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাফারাত, ল্যাম্পপোস্টের নিয়ন হলদে রশ্মিতে। চৈত্রিকা সেদিকে চেয়ে ধরা গলায় বলল, হুট করে হয়ে গেছে, কাউকে জানানোর সুযোগ হয়নি। আমি তো তা জানতে চাইনি চৈত্র। আমি শুধু জানতে চাই আপনি কেন অন্য কারো বাগদত্তা হলেন? কি চাপা রাগ, ক্রোধ সাফারতের কণ্ঠে। চৈত্রিকার বুকটা কেঁপে উঠল, পেশিগুলো কঠিন হয়ে উঠেছে সাফারাতে। এহেন ক্রোধান্বিত রূপে চৈত্রিকার গলা শুকিয়ে এলো। অন্য কারো বাগদত্তা হয়েছে বলে কি সাফারাতের এত রাগ? চৈত্রিকার মাথা নেড়ে মাথা ভো ভো করছে। হুট করে খেয়াল করে আংটিটা টেনে আঙুল থেকে খুলে ফেলেছে সাফারাত। চৈত্রিকা ভরকে যাওয়া কণ্ঠে বলে উঠল, কি করছেন এসব? সাফারাত আংটিটা হাতের মুঠোয় ধরিয়ে দিল। চৈত্রিকাকে নিজের সাথে চেপে ধরল শক্ত করে। এটা ফেরত দিয়ে দেবেন। একটুখানি পিছিয়ে গেল চৈত্রিকা, অবাক স্বরে জিজ্ঞেস করে, মানে? একদমই জি, আপনি করছেন না বিয়েটা? চৈত্রিকা বিস্ফোরিত দৃষ্টি নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে। ঠোঁট দুটো নড়ে উঠল অস্ফুট। কি বলছেন আপনি? মৃদু মৃদু বাতাসে চৈত্রিকার চুল উড়ে এসে কপালে পড়ছে। পুরো স্থান জুড়ে নীরবতা। সাফারাত হাত বাড়িয়ে চুলগুলো কানের পিঠে গুজে নিল। গম্ভীর স্ত্রীর চাহনি তার সামনে উপস্থিত নারীর মুখপানে। হাত বাড়িয়ে আলতো করে কাছে টেনে নিল ক্ষীণ। কপালে উষ্ণ এক পরশ ছুঁয়ে দিতেই থরথর করে কেঁপে উঠল নরম কোমল দেহখানি। হয়তো আসম্বিক ধাক্কা, ভালোবাসাময় পরশ সামলাতে ব্যর্থ সে। সাফারাত অত্যন্ত শান্ত কণ্ঠে কিন্তু মাদকতা নিয়ে বলল, আপনি আমার সুখ চৈত্র। নিজের সুখকে কি করে অন্যকে দিয়ে দিই? ভালোবাসা, প্রণয়, অনুরাগ, এগুলো প্রকাশ করতে মুখে ভালোবাসি শব্দটা বলা কি অধিক জরুরি? না, একদমই প্রয়োজন নেই। আপনি আমার সুখ চৈত্র ও এই নৈস্বার্থ বাক্য ভালোবাসি বলার চেয়েও অধিক ভালোবাসাময়। যে ভালোবাসার কাঙাল চৈত্রিকা, তা যেন আজ তার আজলাতে ধরা দিয়েছে। মুঠো পুড়ে আঁকড়ে নিতে ইচ্ছে করছে চৈত্রিকার। চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে গেল এক ফোঁটা নোনতা জল, তপ্ত জল। বহু প্রতীক্ষার পর সুখ যেন স্বয়ং হেঁটে এসে তার দুয়ারে কড়া নাড়ছে। চৈত্রিকা লোভী হয়ে উঠল, পারল না ফিরিয়ে দিতে। সাফারাতের বুকে লাফিয়ে পড়ল, আছড়ে পড়ল সমুদ্রের ঢেউয়ের মতন। গলা জড়িয়ে ধরে চুপ করে রইল কিছুক্ষণ, কয়েক মুহূর্ত। শূন্যে অনুভব করলো নিজের দেহটাকে। কোমর আঁকড়ে ধরে সাফারাত চৈত্রিকার শরীরটাকে নিজের সাথে মিশিয়ে নিল। ঠোঁট ছুঁয়ে দিল চৈত্রিকার গাল, কপাল, চিবুক। এ যেন বহুদিনের তৃষ্ণা মেটাচ্ছে সাফারাত। লজ্জায় মিইয়ে গেল চৈত্রিকা শক্ত বুকের মাঝে। সাফারাতের গায়ের মন মাতাল করে তোলা গন্ধ তার নাসারন্ধ্রে প্রবেশ করছে হুড়মুড়ি। নেশা লেগে আসছে, অতীব প্রখর নেশা। নিজেকে নিয়ন্ত্রণ করতে সাফারাতের বুকে আঁকড়ে ধরল হাত। তখনই কোমরে রাখা বলিষ্ঠ হাত শক্ত হয়ে এলো। চৈত্রিকার মনে হচ্ছে কোনো এক গভীর স্বপ্নে ডুবে আছে সে। বঞ্চিত হতে চায় না সে এই বুকের থেকে। মনে মনে প্রার্থনা করে স্বপ্ন যেন ভেঙে না যায়। তার প্রার্থনা বোধহয় কবুল হলো না। ব্যাগে অবস্থান করা মোবাইলটা বেজে উঠল। অসহ্য শব্দ ছড়িয়ে দেয় শব্দহীন পরিবেশে। কল্পনা থেকে যেন জাগতিক ব্যস্ততায় বাস্তবতায় ফিরে আসে চৈত্রিকা। সাফারাতের বুকের উষ্ণতা, পরম সুখ ত্যাগ করে ঝটপট ছিটকে সরে যায়। মোবাইল বের করে কানে দিতেই অপর পাশ থেকে ভেসে এলো ফাহমিদের কর্কশ, রাগ মিশ্রিত কণ্ঠস্বর। কোথায় তুই? এখনো আসছিস না কেন? তাহাব এসেছে, তোর জন্য অপেক্ষা করছে। তোর কি আসতে দেরি হবে? তাহাব বলেছে ও গিয়ে নিয়ে আনবে তোকে। না, কোনো দরকার নেই, আসছি আমি। চৈত্রিকার কণ্ঠ কঠিন হলো। ফোন রেখে সাফারাতের দিকে তাকিয়ে উত্তেজিত স্বরে বলল, আমার যেতে হবে সাফারাত। মৌন মুখে গাড়ির দরজা মেলে দিয়ে চৈত্রিকাকে বসতে ইশারা করে সাফারাত। চৈত্রিকা বসল না। নিস্তব্ধ নীরব এ রাস্তায় সাফারাতের খোঁচা খোঁচা দাড়ি যুক্ত ফর্সা গালে উষ্ঠের প্রলেপ এঁকে দিল সাহস যুগে। নির্মস্বরে বলল, আজ সন্ধ্যাবেলায় আপনার অধৈর্যগুলির স্পর্শ আমার গালে পড়েছিল। তখন উপলব্ধি করতে না পারলেও এখন স্পর্শটুকু পরিচিত হয়ে গেল। আজ গাড়িতে গালে সেই উষ্ণ আর্দ্র ছোঁয়াটা ছিল সাফারাতের, যা এখন বুঝতে পারে চৈত্রিকা। লজ্জায় তার মুখ আরম্ভ হয়ে গেল কথাটা বলে। ঠোঁট দুটো হালকা প্রসারিত হলো সাফারাতের। বলল, বাহ, খুব ইন্টেলিজেন্ট তো আপনি।
সাফারাত কি পরিহাস করলো চৈত্রিকাকে নিয়ে? কথায় তো এমনই ঠেকলো। চৈত্রিকা লজ্জা অনুভব করলো। রক্তিমা ভাই সিক্ত মুখখানা লুকিয়ে গাড়িতে গিয়ে বসলো। সাফারাত বিনা শব্দে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। গাড়ি থেমে গেছে চৈত্রিকাদের বাসা থেকে কিছু দূরে। চৈত্রিকাই জোর করে এখানে থামিয়েছে, পাশে যদি কেউ দেখে ফেলে সেই ভয়ে। দারোয়ান দেখলেই তো পুরো বিল্ডিংয়ে রটিয়ে ফেলবে। তখন কি করে মা বাবার সামনে মুখ দেখাবে চৈত্রিকা? তাছাড়া বাবা বাবা তো এখনো ক্ষমা করেনি তাকে। ভালোবেসে মাথায় হাত রাখিনি এখনো। আজ চৈত্রিকা ভালোবাসার মানুষ পেল, বাবার ভালোবাসাও কি পেয়ে যাবে এমন হুট করে? অপ্রত্যাশিত হবে অপ্রত্যাশিতভাবে সকল ভাবনা দূরে ঠেলে গাড়ির দরজা মেলতে গিয়ে দেখলো লক করা। সাফারাত লক করছে কি? ঘাড় ঘুরিয়ে ছোট্ট করে উচ্চারণ করলো, খুলে দেন। সাফারাত চোখ বুজে সিটে মাথা এলিয়ে রেখেছে, মুখে বিরক্তি ভাব, জ্বর শক্ত। আশম্বী কেমন করার কারণ ধরতে না পারছে না চৈত্রিকা। অস্ফুট স্বরে প্রশ্ন করলো, খুলবেন না? চোখ মেলে চাইলো সাফারাত। মায়াবী গরনের মেয়েটাকে একদম ছাড়তে ইচ্ছে করে না তার। মেয়েটার সামান্য ঠোঁটের ছোঁয়ায় তার ভিতরটা তোলপাড় হচ্ছে সেই কখন থেকে। বুকের যন্ত্রণা লুকিয়ে চৈত্রিকাকে কাছে টেনে গাঢ় একটা চুমু খেলো কপালে। বেশ তৃপ্তি নিয়ে আবেগে চোখ বুঝলো চৈত্রিকা। গাড়ির দরজা মেলে দিতেই নেমে পড়ল মনোহর গতিতে। কয়েক মুহূর্ত আগেই তো হলো দুজনের প্রণয়ের সূচনা আরম্ভ, অথচ সামান্য দূরত্ব যেন দুজনকে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। এর থেকে অপ্রকাশিত সম্পর্ক, বন্ধুত্ব যেন ঢের ভালো ছিল। চৈত্রিকা একবার পেছনে তাকে দেখল। সাফারাত চেয়ে আছে নির্বিশেষ দৃষ্টি ফেলে। সময় কত কিছু বদলে দেয়। আজ থেকে বন্ধুত্ব সম্পর্ক পেরিয়ে নতুন এক সম্পর্কে আবদ্ধ হয়ে গেল দুজন। কিন্তু নাম ছাড়া সেই সম্পর্ক। সিঁড়ি অতিক্রম করে উপরে উঠে দরজা অবধি আসতেই চৈত্রিকার হাতটা চেপে ধরল কেউ। কিছু বুঝে ওঠার আগেই টেনে হিস্টের ছাদে নিয়ে এলো। ঘৃণায় রি করে উঠল চৈত্রিকার সমগ্র দেহ, অঙ্গ প্রত্যঙ্গ চাপা আত্মস্বরে চিৎকার করে উঠল, আপনার সাহস কি করে আমাকে এভাবে টেনে হিস্ট্রে আনার? আর তোর তোর সাহস কি করে হয় আমার বাগদত্তা হয়ে অন্য একটা ছেলের গাড়ি করে আসার, তার সাথে মেলামেশা করার? রাস্তায় না গেলে দেখতেই তো পেতাম না তোর রূপ। চমকিত নয়নে তাকালো চৈত্রিকা তাহাবের মুখের দিকে। হুট করে তাহাবের কথাগুলো তার মস্তিষ্ক তরঙ্গ হতেই জ্বলতে শুরু করলো ভেতর। কারো বাগদত্তা হওয়ার আগে সে একজন মানুষ, তার নিজস্ব মতামত আছে, স্বাধীনতা আছে। কণ্ঠস্বর যথেষ্ট ঠান্ডা রেখে বলল, আপনি আমাকে এভাবে বলতে পারেন না তাহাব ভাই, ছাড়ুন আমাকে, বাসায় যাব। তাহাবের মেজাজ খিটখিটে হয়ে গেল। প্রচণ্ড জোরে চেপে ধরল চৈত্রিকাকে দেয়ালের সাথে। ব্যথায় চৈত্রিকার মুখের ভাব করুণ হলো। তাহাব থেকে যত ছুটতে চেষ্টা করছে ততই যেন চেপে ধরছে সে। চৈত্রিকা কাঁদতে গিয়েও কাঁদল না, মুহূর্তে চোখ মুখে অগ্নিশিখার ন্যায় জ্বলে উঠল। তাহাবকে সরিয়ে সপাটে এক চর বসিয়ে দিল গালে। তাহাবের চক্ষু হতে আগুনের ফুলকি ঝরছে। তার পুরুষালী অহংকারে যেন আঘাত হেনেছে সহজ সরল মোমের মতো একটা মেয়ে। চৈত্রিকার হাতটা পেছনে নিয়ে মুচড়ে ধরল। ব্যথায় কোকিয়ে ওঠে সে। তাহাব দাঁতে দাঁত পিষে বলে উঠল, তোকে অনেক ছাড় দিয়েছি। প্রথম যেদিন তুই আমাকে প্রত্যাখ্যান করেছিস সেদিনই ঠিক করে নিয়েছিলাম তোকে আমার করেই ছাড়বো। তোর ফর্সা নরম দেহে তো আমার স্পর্শ থাকবে। তোর মন বোঝার অহেতুক সময় নেই আমার। তোর সৌন্দর্যের প্রতি আমি আকৃষ্ট, এটাই আমার ভালোবাসা। মানুষ এত নিকৃষ্ট হয়? চৈত্রিকার দম বন্ধ হয়ে আসছে তাহাবের নোংরা বাক্যে। তাহাব মুখ এগিয়ে এনে গলায় ছোঁয়াতে মনে হলো কেউ তার শরীরে কলঙ্ক লেপে দিয়েছে। না পেরে ভয়ঙ্কর এক কাজ করে বসল চৈত্রিকা। হাঁটু দিয়ে আঘাত করল পুরুষাঙ্গ বরাবর। সাথে সাথেই ছেড়ে দিয়ে সরে যায় তাহাব। চৈত্রিকা একদলা থুতু ফেলল ছাদের মেঝেতে। আঙুল উঁচিয়ে রাগান্বিত কম্পায়ন গলায় বলল, তোর মতো জানোয়ার খুন করতেও হাত কাঁপবে না আমার। চৈত্রিকা উদ্ভ্রান্তের মতো ছুটে এসে ঘরে ঢুকে সরাসরি রুমে চলে এলো। দরজা বন্ধ করে ঠেস দিয়ে রইল। ঠিক কতক্ষণ তার হিসেব নেই। ঘন ঘন শ্বাস ফেলে সামনে তাকাতে বিব্রত হয়ে পড়ে। নিমভ্রু কুচকে কপালে চিন্তার ভাঁজ ফেলে তাকিয়ে আছে নিষ্পলক। চৈত্রিকা চক্ষু মেলেই হন্যি হয়ে এগিয়ে আসলো, কণ্ঠে প্রবল উৎকণ্ঠা। কি হয়েছে আপু? কই কিছু হয়নি তো। তাহলে এভাবে এলে কেন? এত ঘাবড়ে আছো কেন? চৈত্রিকা নিজেকে ধাতস্থ করে বলল, ক্লান্ত লাগছে, আমি একটু রেস্ট নিব মিমো। তুই এখান থেকে যা, তুই এখন যা। তৎক্ষণাৎ ফুলদানিতে নজর যেতে জিজ্ঞেস করলো, নতুন জারভেরা কে এনেছে? তাহাব ভাই এনেছে আপু। এটুকু বলে থেমে মিমা আবার বলল, আপু আমার মনে হয় তাহাব ভাইয়াই সেই ব্যক্তি যে বিগত কয়েকদিন ধরে তোমায় ফুল দিয়ে যাচ্ছে।
কথাগুলো বলে নিম চলে গেল। চৈত্রিকা ফুলগুলো হাতে তুলে তীব্র ঘৃণা নিয়ে ছুঁড়ে মারল জানালা দিয়ে। কোনো অসভ্য ব্যক্তির দেওয়া জিনিস থাকতে পারবে না এখানে। নিমের কথাগুলো ফেলে দেবার নয়। তাহাব ছুটিতে এসেছে প্রায় অনেক দিন হয়ে গেছে। ঠিক তার আসার থেকেই আড়ালে কেউ সারাক্ষণ চৈত্রিকার উপর নজর রেখে যাচ্ছে, ফুল দিচ্ছে, বাবার চিকিৎসার টাকা দিচ্ছে, কেয়ার করছে। কিন্তু তা যে কোনোভাবে মিলে না তাহাবের ব্যক্তিত্বের সাথে। হয়তো সমীকরণও মিলে যায়। চৈত্রিকা শুকনো জারভেরাগুলো ছুঁয়ে বিড়বিড় করে, এই ব্যক্তি কখনো হতে পারে না যার কাছে ভালোবাসা কেবলই শারীরিক চাহিদা। সাফারাত বাড়িতে ঢুকতে না ঢুকতেই পৃথকের বাবা মা এসে সামনে দাঁড়ালো। নির্বিশেষে চোখে মুখে বিরক্তি উপচে পড়ল তার। শার্টের উপরের বোতামটা খুলে সূক্ষ্ম নিঃশ্বাস ফেলল। ধরন এমন যেন নিঃশ্বাসটা আটকে ছিল গলায়। চাচা চাচির দিকে তাকিয়ে অত্যন্ত নম্র স্বরে প্রশ্ন করলো, কিছু বলবেন আপনারা? পৃথকের বাবা নিজের স্ত্রীর দিকে তাকালো একবার, মুখ ফিরিয়ে গমগমে স্বরে বললেন, কেসটা ফিরিয়ে নাও সাফারাত। নিজের চাচাতো ভাইয়ের সাথে এমন শত্রুতা মানায় না তোমার। আমার উপর আপনাদের অত্যাচার, আপনার ছেলেরা আমাকে মেরে ফেলার চেষ্টা, সব কিছু মানানসই ছিল? সাফারাতের প্রশ্নের পৃষ্ঠে জবাব দেওয়ার মতো কোনো শব্দ খুঁজে পেলেন না পৃথকের বাবা মা। উপায় না পেয়ে পৃথকের মা ঠুকরে কেঁদে উঠলেন। সাফারাতের হাত ধরে বলতে লাগলেন, একটু দয়া করো, ছেলেটাকে ছাড়িয়ে আনো। আমি তোমায় কথা দিচ্ছি, ওর কারণে কখনো কোনো ক্ষতি হবে না তোমার। তুমি দয়া না করলে আমার ছেলেটার জীবন নষ্ট হয়ে যাবে। দয়া? আহা, এ যেন বিদ্রুপের হাসির যোগ্য সাফারাতের নিকট। হাসিটুকু চেপে ধরে রাখলো। চিরাচরিত গম্ভীর স্বরে বলল, জেনে শুনে নিজের বুকে ছুরি মারার মানুষ আমি নই। ব্যাস, এতটুকু একটা বাক্য। আর 1 সেকেন্ডও ব্যয় না করে দ্রুত বেগে উপরে চলে গেল। পৃথকের মা মেকি কান্নার ফোঁটা মুছে কিরমিরিয়ে বলে ওঠেন, দেখলে এই ছেলের অ্যাটিটিউড। তোমাকে আগেই বলেছিলাম সময় থাকতে শেষ করে দাও একে। কিন্তু তুমি আমার কথাটাই আমলে নিলে না। মেরে ফেলেটাই বাকি ছিল। ওর এই দূর সম্পর্কের খালা না গিয়ে নিয়ে গেলে আজও এমন হতো না। ওই মহিলা না জানি কি করলো, এই ছেলে এমন আগুন হয়ে ফিরে এলো। পৃথকের বাবা চিন্তিত হয়ে সোফায় বসে পড়লেন। ছেলেকে কিভাবে মুক্ত করবেন জেলে থেকে ভেবে কুল কিনারা পাচ্ছেন না। সাফারাত কোনো রাস্তায় রাখলো না। সাফারাতের সাথে কথা বলা তো দূর, হিমশীতল দৃষ্টি দেখলেই অন্তর আত্মা শুকিয়ে যায় ওনার। ভোরের স্নিগ্ধ আলো ফুটেছে সবে। চৈত্রিকা জানালা মেলে দীর্ঘ একটা নিঃশ্বাস টেনে নিল ভেতরে। অর্ধরাত্রি নির্দাহীন কাটিয়ে প্রভাতের এই নির্মল বাতাসটুকু যেন খুব দরকার ছিল। চৈত্রিকার মস্তিষ্কে বিভিন্ন ভাবনার বিচরণ থেমে নেই। তাহাপের ব্যাপারটা বেশ ভাবিয়েছে তাকে। এছাড়া সাফারাতের সাথে নতুন করে পথ চলা, সাফারাতের অতীত সব চৈত্রিকার ঘুম কেড়ে নিয়েছে। কি হয়েছিল সাফারাতের অতীতে? না, চৈত্রিকা আর ভাবতে পারছে না। এবার সরাসরি সাফারাতকে জিজ্ঞেস করবে। চৈত্রিকা এখনো মনে পড়ে সিলেটের সেই স্মৃতিগুলো। কলেজে নতুনদের নবীনবরণ আজ। চৈত্রিকা তাড়াহুড়ো করে রেডি হয়ে কলেজে এলো। তারও যে আজ নবীনবরণ। কলেজে ঢুকে পরিচিত বান্ধবীদের না পেয়ে যখন খুঁজতে ব্যস্ত, তখন একটা ছেলের কণ্ঠ পেয়ে থমকে গেল। পা দুটো আপনা আপনি পিছনে তাকিয়ে দেখে 17 কি 18 বছরের একটা ছেলে দাঁড়িয়ে। নিমিষে সকল তাড়াহুড়ো ব্যস্ততা ভুলে যায় চৈত্রিকা। তার কিশোরী মন এক মুহূর্তের জন্য হলেও অজানা কারণে কেঁপে ওঠে। নরম গলায় বলল, আমাকে ডাকছো? ছেলেটা একটুখানি এগিয়ে এলো, হালকা হেসে বলল, তোমাকেই ডাকছি। প্রিন্সিপাল স্যারের অফিসটা কোথায় বলতে পারবে? চৈত্রিকার ভ্রু কুঁচকে গেল। মনে মনে ভাবল, অদ্ভুত, তুমি আর আসনি কলেজে? না, ভর্তি হবার পর আজকেই এলাম। ওহ, এতদিন এতগুলো ক্লাস হলো অথচ আজ এলে? আমি এতদিন সিলেটে ছিলাম না, আমি ঢাকাতে থাকি। ঢাকাতে থাকলে এখানে কেন এলে? চৈত্রিকার চোখ খোদায় ছোট ছোট হয়ে এলো। ছেলেটা সেদিকে তাকিয়ে বলল, এতদিন নানার বাসায় ছিলাম। সিলেট আমার দাদুর বাড়ি। ইন্টারটা এখানেই থেকেই কমপ্লিট করব। বাই দ্য ওয়ে, আমি সাফারাত আহমদ। হোয়াটস ইউর নেম? কিশোর বয়সের চৈত্রিকা প্রথমবারের মতো কোনো ছেলের সান্নিধ্যে এসে কেমন ফ্রিজ হয়ে গেল। মনে তার হাজারো লাল নীল নানা রঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। যতবার তাকিয়েছে সাফারাতের দিক, বুকটা ধুক ধুক করছে প্রচণ্ড মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে প্রত্যুত্তর করল, আমি চৈত্রিকা। ওহ, চৈত্র মাস। চৈত্রিকা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো, পরক্ষণে লজ্জিত ভঙ্গিতে আওড়ালো, চৈত্র মাস? ইয়েস, চৈত্রিকা থেকে চৈত্র মানে চৈত্র মাস। চৈত্র মাস।
আহা, শব্দটা কতবার ডাকে না, কতকাল ডাকে না সাফারাত। চৈত্রিকা স্মৃতির পাতায় ডুবে রইল না আর। কত শত মুহূর্ত ওদের স্মৃতিতে, এক একটা মুহূর্ত জাগিয়ে তুলতেও সারাদিন ফুরিয়ে যাবে, তবুও শেষ হবে না মিষ্টি সেই সময়গুলো। সেদিনের পর থেকেই দুজনের একটু আধটু কথোপকথনে গড়ে ওঠে বন্ধুত্ব, অতবার গভীর বন্ধুত্ব। ওদের এই বন্ধুত্ব নিয়ে কত হিংসে করতো ক্লাসের সকলে। তখন চৈত্রিকার পাশে আনন্দ হতো বেশ, তৃপ্তি পেত এটা ভেবে ক্লাসের সবচেয়ে সুন্দর ছেলেটা, সুন্দর মনের মানুষটার বেস্ট ফ্রেন্ড সে। দরজার করাঘাতের শব্দে চৈত্রিকা মুখের হাসি মিলিয়ে গেল। প্রচণ্ড জোরে ধাক্কাচ্ছে কেউ। স্তব্ধ হয়ে গেল চৈত্রিকা। কিছু বুঝে ওঠার আগেই ফাহমিদের উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো দরজার ওপাশ থেকে হতে। চৈত্রিকা দৌড়ে গিয়ে দরজা মেলে দিতেই ফাহমিদা মেয়ের ওপর ঢলে পড়লেন। মাকে ধরে ভয়ার্ত চোখে তাকালো। ফাহমিদা বহু কষ্টে উচ্চারণ করলেন, তোর বাবা কেমন যেন করছে চৈত্র, কেমন যেন করছে। আর বলতে পারলেন না তিনি, ভেঙে পড়লেন কান্নায়। চৈত্রিকার মনটা কুডাকছে। মাকে পাশের চেয়ারে বসিয়ে পাগলের মতো ছুটে এলো বাবার কক্ষে। বিছানায় ছটফট করছে আহমদ, শ্বাস ফেলছেন খুব জোরে জোরে। নিম বাবার হাত ধরে কেঁদে যাচ্ছে অনবরত। মাথাটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে চৈত্রিকার। কি করবে, কোথায় যাবে কিছুই বুঝে উঠতে পারছে না। কয়েক পা পিছিয়ে হতদন্ত হয়ে সিঁড়ি অতিক্রম করে নিচে নেমে এলো। শ্বাস ফেলতে বড্ড কষ্ট হচ্ছে তার। গেটের দিকে যেতে যেতে পায়ের তলায় কিছু একটা বিঁধতে ব্যথায় কুকরিয়ে উঠল। উন্মুক্ত খালি পায়ের তলায় ইটের কণা বিঁধেছে, ব্যথায় দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তাতে তোয়াক্কা করল না চৈত্রিকা। তার যে এখন বাবার জন্য ভাবতে হবে, বাবাকে বাঁচাতে হবে। দারোয়ান দেখল চৈত্রিকার রক্ত মিশ্রিত পায়ের ছাপ। আতকে উঠলেন তিনি। এগিয়ে এসে প্রশ্ন করলেন, কি হয়েছে মা, এই সাত সকালে তোমার এই অবস্থা কে? পা থাইকা তো রক্ত ঝরতাছে। চাচা একটা গাড়ি ডেকে আনেন, বাবাকে হাসপাতালে নিতে হবে। দারোয়ান কি শুনতে পেয়েছে চৈত্রিকার কথাটা? মেয়েটার মুখ দিয়ে শব্দ বেরিয়ে যেন বেরোচ্ছে না। কান্নাগুলো দলা পাকিয়ে আছে কণ্ঠনালীতে। চোখ দুটো ঘোলা হয়ে আসছে বারংবার। হৃৎপিণ্ডটা অসম্ভব অসহনীয় ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। চৈত্রিকার শ্বাস কি বন্ধ হয়ে যাবে এখন? হাত মুঠো করে ফের বলল, বাবাকে হসপিটালে নিতে হবে চাচা। দারোয়ান এবার বুঝতে পারলো। চৈত্রিকাকে আশ্বাস দিয়ে বলল, তুমি কান্দো না, গাড়ি আনতাছি, আমি আনতাছি। ওপরে এসে বাঁধলো আরেক বিপত্তি। বাবাকে কিভাবে নিয়ে যাবে সেটা ভেবে চৈত্রিকার মুখ শুকিয়ে গেল। মেয়ে মৌশ্রু সিক্ত ভেজা কণ্ঠে ফুপিয়ে বলে ওঠে, বাবা তো হাঁটতে পারে না, নিচে নেব কিভাবে আপু? দারুণ একা পারবে না। চৈত্রিকা পাশের বাসার এক লোককে ডেকে আনলো। আজ খুব করে অনুভব করলো, মেহুল বেঁচে থাকলে হয়তো একা হাতে বাবাকে উঠিয়ে নিয়ে যেতে পারত। একটুখানি সাহায্যের জন্য মানুষের দুয়ারে আকুতি মিনতি করতে হতো না তার। বাবার এই অবস্থার জন্য চৈত্রিকা নিজেকে দায়ী করলো। একটুখানি অসতর্কতার জেদের কারণে প্রাণপ্রিয় ছোট ভাইকে হারালো। বাবার তীব্র অভিমানে বঞ্চিত হলো ভালোবাসা থেকে। গাড়ি দ্রুত বেগে এগিয়ে চলছে অফিসের উদ্দেশ্যে। নিজের হাতের দিকে এক পলক চেয়ে চোখ সরিয়ে ফেললো সাফারাত। ঘড়িতে 9টা বেজে 15 মিনিট। এসির ঠান্ডায় বিরক্তি লাগছে। ড্রাইভারকে বলল এসি অফ করে দিতে। গাড়ির জানালাগুলো মেলে দিতেই প্রকৃতির হাওয়ায় মনটা ফুরফুরে হয়ে গেল একদম। ও খিপটে ভেসে উঠল চৈত্রিকার মায়াবী মুখটা। ঝটপট আঁখিদ্বয় মেলে মোবাইলটা হাতে তুলে নেয়। চৈত্রিকার নাম্বারে ডায়াল করে মোবাইলটা কানে ধরে রাখলো স্থির, কিন্তু কল রিসিভ হলো না। ভ্রুযুগল কিঞ্চিত কুঞ্চিত হলো। লরেটে স্পর্শ করলো তা। পুনরায় কল দিয়ে যখন একই হাল পেল, উদ্ভ্রান্তের ন্যায় লাগাতার কল দিতে থাকে সাফারাত। কল রিসিভ হলো দীর্ঘ লম্বা একটা সময় পর। অপর পাশের ব্যক্তিকে কিছু বলতে না দিয়ে থমকে উঠল সাফারাত কোদ মিশ্রিত স্বর দ্বারা, এতগুলো কল দিচ্ছি, ধরছেন না কেন আপনি চৈত্র? আপনি কি চাইছেন আমার নিঃশ্বাস আটকে যাক? অপর পাশে পিনপতন নীরবতা। নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে কেবল, খুবই ক্ষীণ। সাফারাতের রাগ দ্বিগুণ বেড়ে গেল এতে। দাঁতে দাঁত চেপে বলল, স্পিক আপ ড্যামেট। আমার কোনো পরিচিত আত্মীয় স্বজন নেই এই শহরে। আমার বাবার লাশটা দাফনে একটু সহায়তা করবেন সাফারাত? হতভম্ব স্থবির হয়ে পড়ল সাফারাত। অন্তত শান্ত ছিল চৈত্রিকার গলার স্বর। কলটা কেটে গেছে কিছুক্ষণ পূর্বে। কি বললো এটা চৈত্রিকা? হসপিটালের লম্বা করিডোর পেরিয়ে বড় বড় পা ফেলে চৈত্রিকার বাবার ক্যাবিনের কাছাকাছি এলো সাফারাত। বাঁ দিকে তাকাতেই দেখে ফাহমিদা মিমকে বুকে নিয়ে কাঁদছেন। ক্ষণে ক্ষণে মায়ের বুকে ফুপিয়ে উঠছে মিম, কিন্তু চৈত্রিকা নেই,
কোথায় গেল মেয়েটা? সাফারাতের বুকে চিনচিনে ব্যথা শুরু হলো। সাফারাত তো মায়ের ভালোবাসা পেয়েও মা হারানোর কষ্টটা, যন্ত্রণাটা আজও সহ্য করতে পারেনি। অন্যদিকে চৈত্রিকা সর্বদা বাবার ভালোবাসা পাওয়ার জন্য কাঙাল ছিল। হয়তো আজও কাঙাল হয়ে গেল মেয়েটা। সাফারাতের ইচ্ছে করছে না ফাহমিদা মিমকে সান্ত্বনা দিতে। এই মুহূর্তে তাদের কান্নাটাই সঠিক। প্রিয় মানুষ হারিয়ে গেলে কে না কাঁদে। না চাইতে অশ্রু সিক্ত পড়ে, ঝরে পড়ে চক্ষু কঠোর হতে। ক্যাবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সাফারাত। নীরবতায় আচ্ছন্ন ক্যাবিনটায় চৈত্রিকা বসে আছে স্থির, নির্বিশেষ গভীর দৃষ্টিতে চেয়ে আছে সাদা কাপড়ে আবৃত বাবার নিথর দেহের পানে। চোখের পলকে যেন ফেলছে না মেয়েটা। সাফারাত ধীর পায়ে পাশে গিয়ে দাঁড়ালো। কোলের ওপর পড়ে থাকা চৈত্রিকার হাতটা ধরলো আলতো করে। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে সাফারাতের দিক নিক্ষেপ করলো চৈত্রিকা। ছোট করে বলল, আপনি এসেছেন। কি আশ্চর্য, মেয়েটার চোখে জলের ছিটে ফোটানি, কণ্ঠ নরম শান্ত। সাফারাত হকচকালো এক ঝাঁক ভয় ঝেঁকে ধরল তার মনটাকে। এই মুহূর্তে চৈত্রিকা পাগলের মতো কাঁদার কথা ছিল। কাঁদছে না কেন মেয়েটা? কেন কাঁদছে না? চৈত্রিকা কি তবে অতি শোকে পাথর হয়ে গেল? সব কিছু এলোমেলো লাগছে তার। চৈত্রিকাকে টেনে উঠিয়ে দুই বাহুতে হাত রেখে আলতো করে লহসরে বলে উঠল, আপনাকে অসুস্থ দেখাচ্ছে চৈত্র, বাহিরে চলুন। চৈত্রিকা চোখ বুঝল। সাফারাতের এক হাতে হাত রাখলো, বাঁধন বেশ নড়বড়ে। নিষ্প্রভ স্বরে বলল, বাবাকে সিলেট নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন প্লিজ। বাবা বলেছে ওনার দেহটা যেন ওনার জন্মস্থানে সমাহিত করা হয়। কতটা সহজে কথাগুলো বলছে মেয়েটা। সাফারাতের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। চৈত্রিকাকে বুকের সাথে মিশিয়ে নিতে পারলে হয়তো শান্তি পেত। আপনি একটু নর্মাল হন প্লিজ। আমি সব ব্যবস্থা করে ফেলছি এখনই। একটা অনুরোধ, নিজের ভেতরে কষ্টগুলো বাহির মুক্তি করে দিন। চৈত্রিকা সাফারাতের আকুতি ভরা কণ্ঠ শুনে মাথা নাড়ালো। তৎপরে বাবার লাশের দিকে তাকিয়ে রইল নিষ্পলক অনিমেষ। ফোন বের করে দিহানকে কল দিল সাফারাত। কারণ ফাহমিদা মিমকে সামলাতে হলে আরও একজনের প্রয়োজন। চৈত্রিকাকে বসিয়ে ক্যাবিন থেকে বেরিয়ে এলো। মিম দাঁড়িয়েছিল ক্যাবিনের অভিমুখে। সাফারাতকে দেখে মেয়েটা হাউমাউ করে কেঁদে উঠল। হতবিহ্বল হয়ে পড়ল সাফারাত। ঠোঁট চেপে মিমের মাথায় হাত রাখে শুধু। ওদের কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। দ্রুত বেগে স্থান ত্যাগ করে রিসিপশনে এলো। রিসিপশনের মেয়েটা একগাল হাসলো তাকে দেখে। তাকিয়ে রইল স্থির। মেজাজ খিটখিটে হয়ে উঠল সাফারাতের। গম্ভীরভাবে সকল ফর্মালিটি পূরণ করে লাশ নেওয়ার ব্যবস্থা করে ফেলে। ইতিমধ্যে দিহানও এসে পড়েছে। ওয়ার্ড বয়দের বলা হলো লাশ অ্যাম্বুলেন্সে তুলে দিতে। হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন আহমেদ সাহেব। অ্যাম্বুলেন্সে উঠেছেন ফাহমিদা, দিহান। চৈত্রিকা ও মিমকে উঠতে দেয়নি সাফারাত। ফাহমিদা সাফারাত ও দিহানকে এক দেখায় চিনতে পারলেও কিছু জিজ্ঞেস করলেন না। এই মুহূর্তে একটা শব্দ উচ্চারণ করার ক্ষমতা নেই ওনার। চুপচাপ বসে আছেন। সাফারাত চৈত্রিকাকে নিয়ে গাড়িতে উঠবে তখনই তাহাফের বাবা মা হাজির হয়। সাফারাতের হাতে চৈত্রিকার হাত দেখে ক্ষোভে ফেটে পড়ে তাহাফ। এগিয়ে এসে চৈত্রিকার হাত ছাড়িয়ে নিতে উদ্যত হলে সাফারাত ট্রেনে এক হাতে চৈত্রিকাকে নিজের সাথে জড়িয়ে নেয়। তাহাবের চোখ দুটো জ্বলে ওঠে, কিন্তু তা যেন সাফারাতের রক্তিম চোখ খোদাই হতে নিতান্তই তুচ্ছ, নিরর্থক। কপালের শিরাগুলো দৃশ্যমান। সাফারাতের জ্বর শক্ত হয়ে উঠেছে। পরিস্থিতি বিবেচনা করে কষ্টে নম্রতায় এঁটে বলে উঠল, চৈত্রের অবস্থা ভালো না, আর এখন সিঙ্ক রেড করার সময় নয়। আপনি কে আমি জানি না, তবে পরে রাগ ক্রোধ দেখাবেন, এখন না। মিম পাশ থেকে বলল, ভাইয়া উনি আপুর বাগদত্তা। সাফারাতের রাগটা মাথাচাড়া দিয়ে উঠল সঙ্গে সঙ্গে। তাহাব ক্রুদ্ধ কণ্ঠে বলল, চৈত্র আমার সাথে যাবে, আর আপনি বা কে হন চৈত্র? আমার বাগদত্তাকে আপনি কোন অধিকারে ছুঁয়েছেন? চৈত্রিকার এতক্ষণ নীরবতা ভেঙে গেল। গভীর কণ্ঠে আর্তবিষাদের ছাপ, আমি আপনার সাথে যাব না, সাফারাতের সাথে যাব আমি। সাফারাতের পরিচয় আপনার জানতে হবে না, শুধু এতটুকু জেনে রাখবেন, আমার একমাত্র ভরসার স্থান সাফারাত। যদি পারেন অমানুষের মুখোশ খুলে মানুষ হবেন। আমার বাবার নিথর দেহ পড়ে আছে, অথচ আপনার মধ্যে ন্যূনতম মানবিকতা নেই। আমার চোখের সামনে আসবেন না আপনি, একদম আসবেন না। সাফারাত তাহাব দুজনের চোখ নিবদ্ধ চৈত্রিকার কঠোর মুখশ্রীতে। ভেতরে ভেতরে ফুঁসছে তাহাব। চৈত্রিকাকে মেরে ফেলতে ইচ্ছে করছে তার। চৈত্রিকার দেহে অন্য পুরুষের স্পর্শ তার সহ্য হচ্ছে না। না, এটা ভালোবাসা না,
তাহাব শুধু একান্তভাবে নিজের নিকৃষ্ট ছোঁয়া আঁকড়ে আঁকতে চায় চৈত্রিকার দেহের সর্বাঙ্গে। তাহাফের মা বাবা কিছু বলতে পারছেন না। পরে এসব নিয়ে কথা হবে বলে তাহাবকে টেনে নিয়ে যান ওনারা। চৈত্রিকা কারো অপেক্ষা না করে মিমকে নিয়ে গাড়িতে বসে পড়ে। সাফারাত বসে তার পাশে। ধূসর রঙের চক্ষু দুটি সারা রাস্তা শুধু চৈত্রিকার দিকে তাকিয়ে পার করে। অপেক্ষা তার কখন চৈত্রিকার নেত্রযুগল হতে বেয়ে পড়বে, বেয়ে যাবে এক ফোঁটা জল, জলে ভিজিয়ে দেবে সাদা শার্ট, প্রশস্ত বক্ষস্থল। সন্ধে গড়িয়ে রাতের অধরে ঢেকে গেছে ধরিত্রী। ঘরের ভেতর মানুষের শোরগোল। পাড়া প্রতিবেশীদের আগমন ঘটেছে সান্ত্বনা দেওয়ার লক্ষ্যে। কিন্তু চৈত্রিকার যে কোনো ধরনের সান্ত্বনা চাই না, তার সেরফ বাবাকে চাই। হসপিটালে নিয়ে যাবার সময় গাড়িতে বাবার মাথায় হাত বুলিয়ে দেবার দৃশ্যটা পুনরায় চায়। বাবা তো তার হাতটা ধরেই শেষবার নিঃশ্বাস ত্যাগ করেছিল। তখন থেকে চৈত্রিকার চোখের জল শুকিয়ে গেছে, ভিজে ওঠে না চোখের জল। তা আজ চারপাশে মানুষেরা উচ্চ আওয়াজ, ফিসফিস করা, শব্দের শেষ নেই। শেষ হয়ে গেছে বাবার সেই ক্রোধ মিশ্রিত ধমক, মুখ ফিরিয়ে নেওয়া। টলমল পায়ে পুকুর ঘাটে এসে বসল চৈত্রিকা। ওদের বাড়িটা তো আহমেদ বিক্রি করে দিয়েছে। এখন যেখানে আছে সেটা আহমেদের চাচাতো ভাইয়ের বাড়ি। বিকেলের দিকে শেষ হয়েছে ওনার দাফনের কাজ। ভেজা মাটির গন্ধ আসছে। পিচ্ছিল হয়ে আছে পুকুর ঘাট। শেষ বিকেলে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়তো চেয়েছে চৈত্রিকাদের জীবনের সকল কষ্ট ধুয়ে মুছে নিতে, কিন্তু বরাবরই ব্যর্থ হলো। নতুন এক কষ্টের যে সূচনা হয়েছে মাত্র। কারো পদধ্বনি পেয়ে চৈত্রিকা ঘাড় বাঁকিয়ে চাইল। তাহাব দাঁড়িয়ে আছে ঠাই। বাড়ির উঠোন থেকে আসা আবছা আলোর ছটায় চৈত্রিকা তাকে দেখেও দেখেনি এমন ভান করে সামনে তাকিয়ে রইল অনড়। চোখ মুখ পরক্ষণে আবারও পায়ের শব্দে চৈত্রিকা নড়ে চড়ে বসল। বিরস স্বরে পেছনে না তাকিয়ে প্রশ্ন করে, কোথায় ছিলেন? সাফারাত পাশে দাঁড়িয়ে চৈত্রিকার দৃষ্টি লক্ষ্য করে সদূরে রাখল। অন্ধকার ব্যতীত কিছুই নেই। এদিকটায় তমসার ভিড়, চাঁদের আলো নেই। আকাশে যেন মেঘ গর্জন করে উঠেছে ক্ষণে ক্ষণে। চৈত্রিকা পুনরায় প্রশ্ন করল, ঢাকা ফিরে যাবেন? ও, আপনি বোধহয় ভুলে গেলেন, সিলেটে বাড়ি আছে আমাদের, এখান থেকে কিছু দূরে। ভুলিনি, তবে 8 বছরের বন্ধুত্ব, 8 বছরের দূরত্বে মস্তিষ্ক থেকে অনেক কিছুই পেরিয়ে গেছে। নয়তো চাপা পড়ে গেছে, পুরনো হয়নি, শুধু আপনার সাথে কাটানো সময়গুলো। সাফারাতের হৃৎপিণ্ডে কথাটা গিয়ে তীরের মতো বিঁধল। চৈত্রিকার হাতটা আঁকড়ে ধরে শরীর অনেকখানি শক্তি ব্যয় করে। মিম, আন্টি, আপনি আমার সাথে চলেন আমাদের বাড়িতে। কয়েকটা দিন তো থাকবেন সিলেটে। এখানে আপনাদের প্রবলেম হবে। তাছাড়া তাহাব আছে এখানে। আমি পারবো না ওকে এখানে সহ্য করতে। পরিস্থিতি স্বাভাবিক হলে আমি কথা বলবো আন্টির সাথে। আপনাকে ছাড়া এক দ্বন্দ্ব চলবে না আর আমার। চৈত্রিকার কোনো হেলদোল হলো না। নির্লিপ্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। তার তো খুশি হবার কথা, আনন্দের চোখে পানি আসার কথা। এত বছর ধরে যাকে ভালোবেসে এলো, একপাক্ষিকভাবে সে ভালোবাসে কি না না জেনে আজ সেই মানুষটা হাতটা মুঠোয় বেঁধে বলেছে তাকে ছাড়া থাকতে পারবে না। তবুও চৈত্রিকা নির্বাক। সাফারাত এবার বাধ্য হলো নিষ্ঠুর হতে। চৈত্রিকা এমন রোবটের মতো থাকলে তার জন্য ক্ষতিকর হতে পারে। যদি কষ্ট পাবে, তবুও এই মেয়েকে কাঁদাবে। সাফারাত টেনে নিজের বুকে নিয়ে এলো, কোমর জড়িয়ে নিজের সাথে চেপে ধরে কঠোরভাবে। বিদ্যুৎ চলে গিয়ে নিকষ কালোতে ডুবিয়ে দিয়েছে প্রকৃতি। প্রগাঢ় অন্ধকারে চৈত্রিকা হাতটা সাফারাতের শার্ট আঁকড়ে ধরে মিনমিন করে বলল, বাবার কাছে যাব। সাফারাত গভীরভাবে ডেকে উঠল, চৈত্র। চৈত্রিকার গলার স্বর আর্তনাদ বেড়ে গেল হুট করে। ভালোবাসার অতি শান্তির স্থানে মুখ গুজে সারাদিন চেপে রাখা কষ্টগুলো মুক্তি করে দিল। বাঁধ ভাঙা অশ্রু গড়িয়ে যাচ্ছে। পাগলের মতো প্রলাপ করতে লাগলো চৈত্রিকা। সাফারাতের গলায় ওকে খামছে ধরে আঁচল কেটে ক্রমাগত বলতে লাগলো, আমি বাবার কাছে যাব, আমায় নিয়ে চলুন। সাফারাতের বুকটা হাহাকার করে উঠল। চৈত্রিকাকে মিশিয়ে নিল বুকে। যদি পারত তাহলে মেয়েটার সব কষ্ট নিজের জমায়িত কষ্টের সাথে যোগ করে নিত সাফারাত। এই মেয়ের কান্নার শব্দ ফোপানো হৃদয়ের যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছে। চৈত্রিকা কাঁদছে, কান্নায় ভেঙে পড়েছে মেয়েটা। নিঃসার হয়ে আসছে সমস্ত দেহ। বাবা নামক মানুষটা যে নেই। কেন পারলো না সে বাবার রাজকন্যা হতে? কেন সাফারাতের বুকে মুখ গুজে নিস্তব্ধ
হয়ে গেল একটা সময়। সাফারাত অবাক হয়ে চৈত্রিকাকে বুক বুক থেকে সরালো কিছুটা, কেউ ছেড়ে দিয়েছে। পড়ে যেতে নিলে পাজা খোলা করে তড়িৎ গতিতে নিয়ে এলো ঘরে। মানুষজনের দিকে ফিরেও তাকালো না। মিম, ফাহমিদা আরও কয়েকজন ছুটে আসতেই জানালো চৈত্রিকা জ্ঞান হারিয়েছে। কেউ কেউ তীর রেখা নজরে চাইছে ওদের দিকে। পাড়ার কয়েকজন মহিলা ফিস ফিস করছেন। সাফারাত বাহিরের টিউবওয়েল থেকে পানি এনে চৈত্রিকার চোখে মুখে ছিটিয়ে দিল। মিমকে বলল মাথায় পানি দিতে। ফাহমিদা মিমের কাছ থেকে জানতে পেরেছেন সাফারাত চৈত্রিকার খুব ভালো ফ্রেন্ড। তিনি আর কিছু জিজ্ঞেস করেননি। মেয়ের উপর অগাধ বিশ্বাস আছে। চৈত্রিকার শরীর মুহূর্তে গরম হয়ে যাচ্ছে, জ্বরে পুরো দেহ কাঁপছে তার। সাফারাত হতদন্ত হয়ে বাহিরে এলো। দিহানকে বলল বাজারে ডাক্তার আছে, জলদি যেন ডাক্তার নিয়ে আসে। এই সমাজের মানুষের কারোরই তোয়াক্কা করল না সাফারাত। সাফারাত বসে রইল চৈত্রিকার শিয়রে শিয়রে। চৈত্রিকার অবস্থা খুব একটা ভালো নয়। শারীরিকভাবে মানসিকভাবে বিপর্যস্ত সে। ফাহমিদা অসুস্থ হয়ে পড়ায় ওনাকে অন্য ঘরে নিয়ে গেলেন। মিম বসে রইল বোনের পাশে। দিহান অনেকবার এসেছে, সাফারাতকে বুঝিয়েছে বাহিরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সাফারাতের তেরামি যেদের কাছে কেউই টিকতে পারেনি। চৈত্রিকা অচেতন অবস্থায় সাফারাতের হাতটা ধরে আছে। ঘুমে থেকেও মেয়েটা আঁকড়ে ধরে রেখেছে বিশ্বস্ত হাতটুকু। 7টা দিন পেরিয়ে গেছে। চৈত্রিকা সুস্থ হতে অনেকটা সময় লেগে গিয়েছে। এই 7 দিন সাফারাত চৈত্রিকার খেয়াল রেখেছে। চোখে হারিয়েছে চৈত্রিকাকে। তাহাব ও তার পরিবার 2 দিনের মাথায় চলে গিয়েছে ঢাকা। দিহানের মা একা, বিধায় তাকেও চলে যেতে হয়েছে। সাফারাত নিজের বাড়িতে রাত কাটিয়ে সকালে সূর্যের রশ্মি চারদিকে না ছড়াতেই হাজির হয়ে যায় চৈত্রিকার সামনে। রাতটুকুর জন্য যেতে চাইতো না, চৈত্রিকার কথায় বাধ্য হয়ে যেত। শুধুমাত্র বন্ধুত্বে মেয়ের প্রতি কোনো ছেলের এত পাগলামি উন্মত্ততা চিন্তা ফাহিমাতকে ভাবিয়ে তুলল। চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তিনি। তাহাবের মা ফোন করেছিলেন কিছুক্ষণ আগে। তাহাব খুব শীঘ্রই চৈত্রিকার দায়িত্ব নিতে চায়। মনোহর গতিতে পা ফেলে মায়ের রুমে ঢুকল চৈত্রিকা। ক্ষীণ শব্দ কর্ণধারে পৌঁছাতেই ফাহমিদা চোখ তুলে তাকালেন। চৈত্রিকার রোগা ফ্যাকাশে চেহারাটা অবলোকন করে তৎক্ষণাৎ মনে ব্যথাতুর যন্ত্রণা ছড়িয়ে পড়ে। সুস্থির দৃষ্টি নিক্ষেপ করে কয়েক পল চেয়ে থাকলেন মেয়ের রক্তশূন্য মুখশ্রী পানে। তিনি জানেন আহমেদ সাহেবের চিরতরে চলে যাওয়ার সবচেয়ে বেশি আহত হয়েছে চৈত্রিকা। মা হয়ে শত আদরে মেয়েকে ভরিয়ে দিল, বাবার আদর তো তিনি দিতে পারবেন না। চৈত্রিকার জীবনে এই অভাবটুকু পূর্ণ করার সাধ্য যে তা কারণ নেই। হয়তো তাহাবের মাধ্যমে চৈত্রিকার বিষাক্ত জীবনে সুখ আসবে, তা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। চৈত্রিকা মায়ের দিকে চেয়ে অনাথ স্বরে বললেন, ডেকেছিলাম আম্মু। ফাহমিদা এগিয়ে এসে চৈত্রিকার মাথায় হাত রাখলেন। বিয়ের বিষয় নিয়ে বলতে গিয়ে বললেন না, সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে এবং তাই স্থান কাল বুঝে বলা উচিত। এই বিয়েটা দমিয়ে আদুরে কণ্ঠে বলে উঠলেন, আমরা কিন্তু একটু পর বেরিয়ে যাব। ট্রেনের টিকিট তো কাটা হলো না। চৈত্রিকা একটু ইতস্তত বোধ করে বলল, সাফারাতের গাড়ি করে যাব আমরা। ফাহমিদা চমকৃত নয়নে চেয়ে রইলেন চৈত্রিকার দিকে নির্বিশেষে। মস্তিষ্কে পুরনো একটা কথা হানা দিতেই বলে উঠলেন, সাফারাত কি সেই ছেলেটা যার কথা তুই কলেজে থাকতে বলেছিলি? হ্যাঁ আম্মু। ফাহমিদা বেশ অবাক হলেন। চৈত্রিকা মায়ের সাথে প্রায় অনেক কথা শেয়ার করে ছোট থেকে, তেমনি কলেজ জীবনে সাফারাতের সাথে বন্ধুত্বের বিষয়টা শেয়ার করে। চৈত্রিকা সর্বদা মায়ের নিকট সাফারাতের প্রশংসায় পঞ্চমুখ থাকত। সাফারাতকে ফাহমিদা দিহানের প্রস্তাব নিয়ে আসার আগে কখনো দেখেনি। ফাহমিদা একটু চুপ থেকে বললেন, ঠিক আছে, রেডি হয়ে নে। চৈত্রিকা মায়ের রুম থেকে বেরিয়ে মিমকে বলল রেডি হয়ে নিতে। নিজে রেডি হয়ে ছোট বাটন ফোনটা বের করে জানালার কাছে ঘেঁষে দাঁড়ালো। সাফারাতের নাম্বারে ডায়াল করতে রিসিভ হয়ে গেল সঙ্গে সঙ্গে। ওপাশ থেকে ভেসে এলো মোহনীয় কণ্ঠস্বর। শ্রবণ গতিতে মাদকতাময় গাম্ভীর্য সেই স্বর প্রবেশ করতে চৈত্রিকার বুকে তোলপাড় করা মিহি সুরের ঘণ্টা বেজে উঠল। যা বলতে ফোন দিয়েছিল তা গুলিয়ে ফেলেছে। আজকাল সাফারাতের সান্নিধ্যে সন্নিকটে কণ্ঠস্বর চৈত্রিকাকে গভীর নেশায় ডুবিয়ে দেয়। এই 1 সপ্তাহ সাফারাত নিজের কথা ভুলে দিনরাত যেভাবে পাশে থেকেছে তাতে সাফারাতের প্রতি চৈত্রিকার সম্মান ভালোবাসা বেড়ে গিয়েছে। চৈত্রিকার এখন মনে হচ্ছে সে নয়, তার চেয়েও বেশি ভালোবাসে সাফারাত তাকে।
কিন্তু এই ভালোবাসার সূচনা কবে থেকে? চৈত্রিকার কোনো রেসপন্স না পেয়ে সাফারাত গলা খাকারি দিয়ে ডেকে উঠল। চৈত্র কথা বলবেন না? আমতা আমতা করে করল চৈত্রিকা। ধরা গলায় বলল, যাওয়ার আগে বাবার কবরটা আরেকবার দেখে যেতে চাই। নিয়ে যাবেন? রাস্তার ধারে আছি, চলে আসুন। চৈত্রিকা এলোমেলো চুলগুলো গুছিয়ে মাথায় ঘোমটা টেনে নিল ওড়না সমেত। উঠান পেরিয়ে রাস্তার ধারে এলো। সাফারাত উল্টো ঘুরে আকাশের দিকে তাকিয়ে আছে নিষ্পলক। পরনে তার একটা কালো পাঞ্জাবি। এই প্রথম তাকে পাঞ্জাবিতে দেখল চৈত্রিকা। হৃৎপিণ্ডের নিয়ন্ত্রণ গতিহারা, অস্বাভাবিক হৃদযন্ত্রের স্পন্দন ক্রমাগত বেড়েই চলেছে। চৈত্রিকা বুকের দুরু দুরু নিয়ে নিজ শেষে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালো। সাথে সাথে সাফারাত দৃষ্টি সরিয়ে এনে পাশে রাখে। চেহারায় মলিনতা, চোখ দুটো ডেবে গেছে চৈত্রিকার। ঠোঁট কামড়ে ধরে সূক্ষ্ম একটা নিঃশ্বাস ফেলে সাফারাত। মৌনতা বজায় রেখে দুজনে পাশাপাশি হেঁটে কবরস্থানের কাছে এলো। চৈত্রিকা দূর থেকে নতুন কবরটায় তাকিয়ে থাকে। বাবা কতটা নীরবে শান্তিতে শুয়ে আছে এখানে। চৈত্রিকা পাথরের মতো স্তব্ধ, স্থবির। কয়েক মুহূর্ত কেটে যেতে নিষ্প্রাণ স্বরে বলল, আপনার কি বাবার কথা মনে পড়ে সাফারাত? আমার বাবা মার ব্যাপারে কিছু বললেন না? আপনার বাবা মার ব্যাপারে কিছু বললেন না? প্রশ্নটা কর্ণপাত হওয়া মাত্র সাফারাতের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো, চোয়াল শক্ত। চৈত্রিকা পাশ ফিরে সাফারাতের এখন রূপে বিস্মিত, হতভম্ব, ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে? সাফারাত নিজেকে যথাসাধ্য শান্ত রাখলো। গাম্ভীর্য সহিত বলে উঠল, আমি নিজ থেকে কিছু না বললে কখনো আমার ব্যাপারে কিছু জানার জন্য ফোর্স করবেন না চৈত্র। এটা আমার আদেশ। রাগ যাই মনে করেন করতে পারেন, বাট ডোন্ট ফোর্স মি। আই হেট দিস। চৈত্রিকার মুখের ভাব পরিবর্তন হয়ে গেল নিমিষে। বিমূর্তায় নির্বাক খাড়াও। সাফারাতের রাগান্বিত স্বরে অন্তঃস্থল কেঁপে উঠেছে। অভিমানে ভার হয়ে এলো মন, তবুও তা চেপে রাখলো। দেখাবে না সাফারাতকে ভালোবাসার মানুষের অতীত সম্পর্কে বর্তমান অবস্থা জানার অধিকার নিশ্চয়ই আছে। সাফারাত কেন তাকে বঞ্চিত করছে অধিকার থেকে? চৈত্রিকা নিজেকে সংযত করে নেয়। হতে পারে সাফারাত সময় হলে নিজ থেকেই বলবে। উল্টো ঘুরে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে দুজনে। চৈত্রিকা সাফারাতের কাছ থেকে শুনেছিল সাফারাতের দাদি ও চাচাতো বোন এখানে। অন্তত নরম স্বরে জিজ্ঞেস করে, আপনার দাদি বোন চলে গিয়েছে? গতকাল। ও। অতঃপর দুজনের মাঝে নীরবতা। আশম্বিক হাত ধরে আটকে দিল সাফারাত। চৈত্রিকা থমকালো, অবিন্যস্ত শঙ্কিত দৃষ্টি ফেলল চারপাশে। এদিকে মানুষের চলাচল খুব বেশি নয়। অধিক প্রয়োজন ব্যতীত এই পথ ধরে হাঁটে না কেউ। চৈত্রিকার দৃষ্টি প্রশ্নসূচক জিজ্ঞাসু। সাফারাত দূরত্ব ঘুচিয়ে সামান্য ঘনিষ্ঠ হলো। মুহূর্তেই হৃদযন্ত্রের স্পন্দন থমকে গেল চৈত্রিকার। কিছু বলবে, তার শক্তি হারিয়ে ফেলেছে। বক্ষে রণঢাক বাজছে। ভালোবাসার পরম সুখ এঁকে দিল সাফারাত কপালে, ছুঁয়ে দিল নরম আর্দ্র ওষ্ঠদ্বয়। চৈত্রিকার নত চিবুকে আঙুল রেখে উপরে উঠিয়ে তাকিয়ে রইল লুব্ধ নেত্রে। গভীর স্বরে আওড়ালো, খুব শীঘ্রই আমরা এক হব চৈত্র। শরীর কাটা দিয়ে উঠল চৈত্রিকার। দেহের প্রত্যেক ভাজে ভাজে কম্পন। সাফারাত নিজের মাঝে আগলে নেয় চৈত্রিকাকে। চৈত্রিকা লজ্জা পেল, অনুভব করলো নিজের গাল দুটো তাপমাত্রা। কত নিঃসংকোচ নির্লজ্জ একটা বাক্য উচ্চারণ করলো সাফারাত। চৈত্রিকা ঠাড় করতে পারছে সাফারাতের সঙ্গে তাকে কাঁপিয়ে মারবে। সিলেটের ছোট্ট একটা গ্রামে দাঁড়িয়ে মাউন্ট এভারেস্টের হিমশীতল হাড় কাঁপানো ঠান্ডার মতো সাফারাতের স্পর্শ কাঁপাচ্ছে তাকে প্রকটভাবে। রন্ধ্রে রঙকে জাগিয়ে তুলছে অদ্ভুত এক শিহরণ। বৃষ্টিতে ভিজে চৈত্রিকার অবস্থা বেগতিক। দুদিন আগেই তো জ্বর সারল, এখন আবার বৃষ্টিতে ভিজে জুবুথুবু অবস্থা। দ্রুত বেগে সিঁড়ি বেয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। কলিং বেল চেপে অপেক্ষা করছে দরজা খোলার। গতকাল ঢাকা থেকে ফিরে এসেছে ওরা। আজ টিউশনিতে যাওয়ার মতন মন মানসিকতা ছিল না, তবুও যেতে হয়েছে। স্টুডেন্টের এক্সাম। আজ অভিভাবক ফোন দিয়ে বলেছে আজ পড়াতে না গেলে আর পড়াতে যেন না যায়। অথচ তারা বুঝতে চায়নি সদ্য পিতৃহারা চৈত্রিকার মনের অনুভূতি। কথাটা মনে হতে চৈত্রিকার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। মিম দরজা মেলে সামনে তাকিয়ে হতবাক, তড়িঘড়ি ঘড়ি করে উচ্চ আজ বলে উঠল, এমন কাক ভেজা হয়ে ফিরলে কেন আপু?
দুদিন আগেই তো সুস্থ হলে। সাফারাত ভাই জানলে আবার পাগলামো করবে। নিমের শেষ কথাটায় উপহাসের রেশ স্পষ্ট। চোখ রাঙানো চৈত্রিকা মিমকে ঠেলে ঘরের মধ্যে ঢুকে পড়ে। পা টিপে টিপে নিজের রুমে এসে মোবাইলটা খুঁজতে লাগলো। কোথাও পেল না। টিউশনিতে যাবার সময় ভুলবশত মোবাইলটা বাসায় রেখে গিয়েছিল। এখন দুপুর 2টো বাজে। নিশ্চয়ই সাফারাত কল দিয়েছে। সকালে বলেছিল দুপুরে কল দিবে। মিটিংয়ে ব্যস্ত থাকার কারণে আর কল দেওয়া সম্ভব হবে না। চৈত্রিকা মিমের রুমে ছুটে এলো। বড় বড় শ্বাস ফেলে বলল, আমার মোবাইলটা দেখেছিস? হ্যাঁ, টেবিলের উপর। ভাইয়া অনেকবার কল দিয়েছিল, প্রায় 29 বার। 30 বার পূর্ণ হতে দেইনি আমি, তার আগে টুপ করে রিসিভ করে ফেলেছি। মিমের কথা শুনে চৈত্রিকা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তবে সাফারাত যে আজ তাকে রাগে ভস্ম করে দেবে দিব্যি কল্পনা করতে পারছে। মোবাইলটা হাতে নিতে নিতে শঙ্কা ভরা গলায় প্রশ্ন ছুড়ে মিমের দিকে, কি বলেছেন? আমাকে কেমন আছি এটাই জিজ্ঞেস করলো। আর আর ভ্রু কুঞ্চিত করে তাকালো চৈত্রিকা, কপালে চিন্তার ভাঁজ। মিম মুখে সিরিয়াস ভাবে বলল, আর উনি আসছেন আমাদের বাসায়। চৈত্রিকার আখি ধুয়ে আতঙ্ক দেখা দিল মুহূর্তেই। মিমের হাত পাকিয়ে রাগ প্রকাশ করে মিম মৃদু স্বরে আওড়ালো, তুই কি সাফারাতকে সব বলে দিয়েছিস মিমো? হ্যাঁ। চৈত্রিকার হাতের বাঁধন শিথিল হয়ে আসলো। ভীত কণ্ঠে বলে উঠল, কি করলি এটা? আমি তো মাকে বুঝাতাম। কখন কখন বোঝাতে তুমি আপু? একটু পরে তোমার আকত তাহাব ভাইয়ের সাথে। আর কখন বোঝাতে তুমি? তাহাব ভাইয়ের নিকৃষ্ট চেহারাটা পর্যন্ত উন্মোচন করলে তো আম্মুর সামনে। উল্টো দিকে আম্মু তোমার সুখ নিয়ে ভাবছে, বাবার মান সম্মান নিয়ে ভাবছে। কেবল আমিই জানি তোমার আসল সুখ সাফারাত ভাইয়ের মধ্যে নিহিত। সাফারাত ভাইয়া পারবে আম্মুকে ম্যানেজ করতে। তোমার মতো লুকিয়ে রাখা সম্ভব না আমার দ্বারা। চৈত্রিকা চিন্তায় পড়ে গেল। আজ সকালে ফাহমিদা আকস্মাৎ জানিয়েছে তারও তাহাবের আকতের কথা। স্তম্ভিত হয়ে পড়ে চৈত্রিকা। স্বামী হারিয়ে ফাহমিদার অবস্থাও শোচনীয় নয়। তার মধ্যে তাহাফের ব্যাপারটা কিভাবে খুলে বলবে? বিয়েতে নাকচ করে বুঝে উঠতে পারছিল না। সাফারাতকে জানানোর সিদ্ধান্ত নিয়েও পারল না জানাতে। মাত্র কয়েকদিনই তো গড়িয়েছে প্রণয়ের। সাফারাতকে বিয়ের কথা বলা বা বিয়ে নামক ভেজাল চাপিয়ে দেওয়া যায় না। তাই সিদ্ধান্ত নেয় নিজ থেকে সবটুকু সমাধান করার এবং তাহাবকে উচিত শিক্ষা দেবার। কিন্তু এখন তো সাফারাত সব জেনে গেল। না জানি তার আগমনে কেমন ঝড়ের সৃষ্টি হবে। চুপচাপ গুমড়ো মুখ হয়ে সোফায় বসে আছে চৈত্রিকা। মাথা নত তার। চোখে মুখে ভয় ভয় ভাব স্পষ্ট। সাফারাত নীরবতা ভেঙে কণ্ঠে গম্ভীরতা এঁটে বলে উঠল, তাহলে আপনি বিয়ে করবেন না বলছেন? চৈত্রিকা মাথা নাড়ালো। নিজের সিদ্ধান্ত অটল অনর মেয়েটা। সাফারাতের হাত মুঠো হয়ে এলো সঙ্গে সঙ্গে। রাগ উঠলে এই এক অভ্যাস তার। নয়তো রাগ কন্ট্রোল করা কষ্টকর হয়ে পড়ে। আর একবার রাগকে প্রশ্রয় দিলে সামনে কে আছে, কাকে আঘাত করছে তার কোনো পরোয়া করবে না সাফারাত। ফাহমিদা কিরমিরে বলে উঠলেন, কি সমস্যা তোর চৈত্র? সারা জীবন একা থাকবি? লাগবে না তোর আমাদের দেখার। নিজের কথা ভাব। মা হয়ে আর তোদের কষ্ট সহ্য করতে পারবো না আমি। এবার আমায় একটু তোদের সুখ দেখে শান্তিতে মরতে দে। মায়ের কথায় চৈত্রিকার চক্ষু ছল ছল করে উঠল। অশ্রুসিক্ত নয়নে জোড়া জোড়া নিক্ষেপ নয়ন জোড়া নিক্ষেপ করলো ফাহমিদার মুখের দিকে। বাহিরে ঝড় বইছে। আকাশ ভেঙে বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দিচ্ছে ধরনীর মাতৃমৃত্তিকা। বাতাসের ঝাপটায় বাঁ দিকের খোলা জানালাটা সজোরে বন্ধ হয়ে গেল। মৃদু চমকে ওঠে চৈত্রিকা। মিম ফাহমিদা। মিম উঠে গিয়ে জানালাটা লাগিয়ে এলো। সাফারাত বদ্ধ সেই জানালার দিক হতে দৃষ্টি ফিরিয়ে ফাহমিদার উদ্দেশ্যে অতিশয় নম্র কণ্ঠে শুধালো, আমি একটু একা কথা বলতে চাই চৈত্রের সঙ্গে, যদি আপনি অনুমতি দেন। ফাহমিদা কিছুক্ষণ ভাবলেন, প্রত্যুত্তরে জানালেন, ঠিক আছে। বৃষ্টি মাথায় নিউদ্ভ্রান্তের ন্যায় প্রায় আধা ঘন্টা আগে চৈত্রিকাদের বাসায় পৌঁছায় সাফারাত। আচমকা তাকে দেখে ফাহমিদা অপ্রস্তুত হয়ে পড়েন। কিন্তু সেই রেশ বেশিক্ষণ টিকতে দেয়নি সাফারাত। ফাহমিদাকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করে। ছেলেটার অমায়িক সৌন্দর্যে ভরপুর চেহারা, মাদকতায় কণ্ঠ শুনে ফাহমিদার সকল অবাক অবাকতা বিস্ময় যেন নিমিষে দূর হয়ে গেল। সাফারাতকে ওনার অসম্ভব ভালো লাগে। এই কয়েকটা দিনে কয়েক মুহূর্তে ওনার মনের অনেকখানি জায়গা কেড়ে নিয়েছে সাফারাত। যে কোনো মা বাবা নিজের মেয়ের জন্য ক্যারিং ছেলেকে মেয়ের জামাই হিসেবে চান।
সাফারাত যেন চৈত্রিকার জীবনে সেই ব্যক্তি। তবে তাহাবের পরিবারের তাড়াহুড়ায় ওনার সাফারাতকে মেয়ের জামাই হিসেবে কল্পনা করা থেমে যায়। চৈত্রিকার বিয়ের কথা তো তাহাফের সাথে পাকা হয়ে আছে। তাছাড়া উনি ভেবেছিলেন সাফারাত ও চৈত্রিকার মাঝে কিছু একটা আছে, বন্ধুত্বের চেয়েও বেশি। কিন্তু চৈত্রিকা যখন আজ বিয়ের কথা শুনে কোনো প্রকার রিয়াক্ট নাকচ করেননি, তখন সাফারাতের ব্যাপারে সকল চিন্তা ভাবনা ভেঙে যায় তাসের ঘরের ন্যায়। চৈত্রিকা ও মিম দুজনের রুমে ছিল। ফাহমিদার ডাকে বেরিয়ে আসে। চোখের সামনে সাফারাতের ভেজা চুল, উসকুস অস্থিরতা, রক্তবর্ণ চক্ষুদ্বয় দেখে চৈত্রিকার অভ্যন্তর বেসামাল হয়ে পড়ে। হার্টবিট বেড়ে যায় অস্বাভাবিকভাবে। মিমের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায় চৈত্রিকা। মিম কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে। সাফারাতকে দেখে দিব্যি বোঝা যাচ্ছে উন্মাদের মতো ছুটে এসেছে এখানে ঝড় বৃষ্টি অবজ্ঞা করে। চৈত্রিকা উল্টো ঘুরে রুমে চলে এলো শব্দহীন। হাতে তোয়ালে তুলে নিয়ে পুনরায় বেরিয়ে আসে। লাজ লজ্জা জলাঞ্জলি দিয়ে সাফারাতের দিকে তোয়ালাটা বাড়িয়ে দেয়। বলিষ্ঠ হাতে তোয়ালেটা আঁকড়ে ধরে নিয়ে মাথা মুছে সাফারাত তৎপরে ফাহমিদের সামনে এসে দাঁড়ায়। আপনি বোধহয় অবাক হচ্ছেন আন্টি, এই বৃষ্টিময় অন্ধকারাচ্ছন্ন দিনে আমি কেন আপনাদের বাসায় এভাবে ছুটে এলাম? ফাহমিদা অবাক হলে মুখে হাসি এনে বললেন, কিছুটা হয়েছি বটে। সারা রাত সাফারাত ফাহমিদার হাসিতে যেন তৃপ্তি খুঁজে পেল। কতকাল মায়ের হাসিটা দেখা হয় না। সেই সুন্দর নারীর মুগ্ধ হাসির দেখা মিলে না বছরের পর বছর, বহুকাল। সাবলীল কণ্ঠে বলল, আমি চৈত্রকে বিয়ে করতে চাই আন্টি, এবং তা এক্ষুনি। নিস্তব্ধতায় ছেয়ে গেল পুরো কক্ষ। বাহিরে ঝড়ের তাণ্ডব চলছে। বিশ্বস্ত নীল গগন বুঝি চৈত্রিকার মাথায় ভেঙে পড়ল। হাসি ফুটে উঠল কেবল মিমের অধর কোণে। বিস্ময়ের চেয়ে চেয়ে লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ে চৈত্রিকা। বিনা সংকোচে কাট কথা বলা সাফারাতের চরিত্রের সাথে, ব্যক্তিত্বের সাথে মানানসই হলেও চৈত্রিকার যে লজ্জা অনুভূত হয়, তীব্র লজ্জা। মেয়ের দিকে তাকিয়ে এবং সাফারাতের নির্লজ্জ নির্লিপ্তভাবে চৈত্রিকার হাত চাওয়া প্রমাণ করে দেয় ওদের মাঝের গভীরতা ভালোবাসা। তবে সাফারাতকে একটু বেশরম রকচটা গম্ভীর মনে হয়েছে ফাহমিদার। বিয়ের প্রস্তাব দিল নাকি আদেশ করলো তা বোঝা মুশকিল। কিন্তু একটু পরে তো তাহাফের সাথে চৈত্রর আকদ ক্যান্সেল করে দিন। থতমত খেয়ে গেলেন ফাহমিদা। সাফারাতের কি নিরলস ভঙ্গিমা! বললেই কি ক্যান্সেল করা যায়? এই ছেলের কি একটু লজ্জা জড়তাও নেই? ফাহমিদা আগেই ঠিক করে রেখেছিলেন চৈত্রিকার যদি সাফারাতকে পছন্দ হয় তাহলে মেয়ের সুখটাই দেখবেন। মুখে বললেন, একটু পরে ওনারা চলে আসবেন। আমি কি বলবো সাফারাত? সাফারাত চৈত্রিকার দিকে এক পলক চাইল। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল চৈত্রিকা। সাফারাত সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, বলবেন আপনার মেয়ের জামাই আমি। আমার বউ জোর করে কেড়ে নেওয়ার সাধ্য কি কারো আছে? চৈত্রিকা মাথা ঘুরছে রীতিমতো। মিম মুখে হাত চেপে হাসছে মিটিমিটি। সাফারাতের মতো দুলাভাই তো চেয়েছিল ও। স্বপ্ন পূরণ হওয়ার পথে। চৈত্রিকা আজ সাফারাতকে নতুন করে আবিষ্কার করলো, চিনল। রহস্যময় গম্ভীর মানুষের ঠোঁট কাটা স্বভাবও আছে। এই নব্যরূপ বিস্ময়ের পাহাড় গড়ার জন্য যথেষ্ট। কিন্তু চৈত্রিকাকে মনে মনে এক অন্য সিদ্ধান্ত স্থির করে নিয়েছে। লাজ উচ্ছনে দিয়ে শক্ত গলায় বলল, আমি এখন বিয়ের বিষয়ে ভাবতে চাই না। তাহাবকেও বিয়ে করতে চাই না আম্মু। আমি তোমাদেরকে এভাবে ফেলে কোথাও যেতে পারবো না। দায়িত্ব, হ্যাঁ, এই দায়িত্ব নামক শব্দটাই চৈত্রিকার মনে মানুষের সাথে এক হওয়ার পথে বাধা, অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। চাইলেও চৈত্রিকা এড়িয়ে যেতে পারবে না কয়েকদিন আগে স্বামী হারানো ফাহমিদা পিতৃহারা মিমকে ফেলে অন্যের ঘর আলোকিত করতে, সংসার নামক বেড়াজালে বন্দী হতে তাহাবের পরিবারকেও ফিরিয়ে দিত আজ, যেমন করে ফিরিয়ে দিচ্ছে সাফারাতকে। তবে আজীবনের জন্য না, কিছুটা সময়ের জন্য প্রয়োজন দুজন সদস্যর পরিবারটা সামলাতে, বাবার দায়িত্বটা পালন করার নিমিত্তে। সাফারাতকে প্রাণপণে চায়, কিন্তু এখন না। কথাগুলো মনে না রেখে সকলের সম্মুখে ব্যক্ত করে চৈত্রিকা। ফাহমিদা মেয়ের কথা শুনে অন্তরে শীতল স্রোত অনুভব করেন। মুহূর্তেই শৈশব শৈশব হতে প্রতিনিয়ত ধুকে ধুকে বড় হাত চৈত্রিকার সুখের কথা ভেবে কঠোর হলেন তিনি। সাফারাত একবার দৃষ্টি মেলেননি চৈত্রিকার পানে, উল্টো ঘুরে সোফায় গিয়ে বসে। চৈত্রিকার সারা রুমে চোখ বুলিয়ে একটা চেয়ার টেনে বসলো সাফারাত। টপ থেকে শুকনো জারভেরার পাপড়ি হাতে নিয়ে মুঠো পুড়ে নিল। চৈত্রিকা আশ্চর্য হলো ব্যাপক, মাথায় ধরে না। সবাই তার রুমে এসে কেন এই ফুলগুলোর দিকেই নজর ফেলে। সাফারাত প্রগাঢ় দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে চৈত্রিকার দিকে। প্রগাঢ় ছেড়ে দূরত্বে জানালার ধার ঘেঁষে
থাকা চৈত্রিকার কাছাকাছি এলো। চৈত্রিকা ভর খালো, এক পা করে মিশে গেল দেয়ালের সাথে। সাফারাত সবটুকু দ্রুত নিঃশেষ করে খুব কাছাকাছি এলো, অতিশয় নিকট। অল্প অল্প কম্পনরত গোলাপ উষ্ঠদ্বয়ের দিকে চোখ রেখে ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল, বিয়ে আপনাকে করতেই হবে চৈত্র, আজকেই। আপনি তো অবুঝ না, ওর পরিবারকে বিপদে রেখে এই পরিস্থিতিতে ফেলে আমি নিজের চিন্তা করতে পারবো না। চৈত্রিকার কণ্ঠনালী কাঁপছে। সাফারাত দেয়ালের এক পাশে হাত রেখে ও সামনের ঝুঁকে পড়ল। তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে চৈত্রিকার সারা মুখশ্রীতে। চৈত্রিকার ইচ্ছে করছে সাফারাতের জ্যাকেট আঁকড়ে ধরে আর কাছে টেনে নিতে। কে এক অসভ্য বেহায়া ইচ্ছে জাগলো। বাঁধ ভাঙা লাগা ভিনি স্পৃহা। তো আপনি কবে বিয়ের কথা ভাবছেন? আমি বুড়ো হয়ে যাবার পর? সাফারাত কি ঠেস মেরে কথা বলল? মাথা দুদিকে নাড়ালো চৈত্রিকা, মুখে আওড়ালো, আমার একটা জব হোক তারপর। কথাটা কটাক্ষ করে সাফারাত বিরক্ত গলায় বলল, আপনি কাল সকালে আমার অফিসে যাবেন চাকরির ইন্টারভিউ দিতে। আপনার ফ্যামিলি মানে আমার আপনজন, আমি তাদের দায়িত্ব নিতে পারি অনায়াসে। আপনি হয়তো এটা পছন্দ করছেন না, নো প্রবলেম। আপনি জব করবেন, তবে বিয়েটা আজই হবে। আপনি কি আমার উপর করুণা করতে চাইছেন? দাও দাও করে আগুন জ্বলে উঠল সাফারাতের ভেতর। একটানে চৈত্রিকার কোমর জড়িয়ে কাছে টেনে নিল। রোষপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে লোহস্বরে বলল, ফার্দার এমন কথা মুখ দিয়েও আনবেন না চৈত্র। আপনার যোগ্যতা ছাড়া কোনো জব দেওয়া হবে না। ইন্টারভিউতে সিলেক্ট হলে জব পাবেন। 1 মাস সময় দিলাম আমি আপনাকে। জবের চেষ্টা করবেন, পরিবারের পরিস্থিতি স্বাভাবিক করবেন। আর 1 মাসের মাঝে যদি কোনোভাবেই দুজন কাছাকাছি চলে আসি, তাহলে তাই শোয়ের একদম উঠিয়ে নিয়ে যাব আপনাকে। চৈত্রিকা মৃদু কেঁপে উঠল। আক্ষি পলক নেড়ে চোখ মেলে তাকালো সাফারাতের রাগান্বিত চেহারায়। আর একটা শব্দ উচ্চারণের সাহস জোগাতে ব্যর্থ হলো। সাফারাত মুখ এগিয়ে নরম কপলে গাল ঘেঁষে ছোট্ট করে একটা চুমু খেয়ে নেয়। ঘুমের বাঁধন ঢিলে করে আদেশ সরে বলে, ঘোমটা টেনে বাহিরে আসুন, দিহান কাজে নিয়ে আসছে।